অদিতি কলেজ শেষ করার পর বাবার সাথে আমেরিকায় চলে যায়। পড়াশোনা শেষ, এখন ভালো ফ্যাশন ডিজাইনার। অদিতির মা নেই। বাবা মোহাম্মদ ইফতেখার খান অদিতিকে বড় করেছেন। ইফতেখার সাহেব স্ত্রীর মৃত্যুর পর আর বিয়ে করেননি, শুধুমাত্র অদিতির কথা ভেবে। অদিতি তার খুব আদরের মেয়ে। নবনী জুনায়েদ দম্পতিও অদিতিকে খুব ভালোবাসেন। নবনী হোসাইন তো মনে মনে অদিতিকে ছেলের বউ করে নিয়ে আসার চিন্তা করেছেন। এদিকে রিধি সকালে উঠেই ক্লাসে চলে যায়। বাসায় এসে দেখল নবনী অনেক ব্যস্ত। এত আয়োজন কেন করছো মা? বাসায় কেউ আসবে? হ্যাঁ, অদিতি আসবে। অদিতি আপু? ওয়াও, অনেক মজা হবে। আচ্ছা, যা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয় মা, আমাকে একটু সাহায্য করবি, অনেক কাজ। আমি এখন যাচ্ছি, 20 মিনিটে আসছি। রিধি অনেক খুশি অদিতির আসার কথা শুনে। অদিতিকে সে খুব পছন্দ করে। অদিতি ও রিধিকে বোনের মতো ভালোবাসে। অনেক বছর তাদের দেখাও হয়নি, কথাও হয়নি। রক্তিমকে দেখে অদিতি দৌড়ে গেল রক্তিমের কাছে আর শক্ত করে জড়িয়ে ধরল। ও মাই গড রক্তিম, তুমি তো অনেক চেঞ্জ হয়ে গেলে। আই মিসড ইউ ডিয়ার। রক্তিম অদিতিকে ছাড়িয়ে নিল। আই মিসড ইউ টু। চলো বাসায়। বাসায়? কার বাসায়? আমার বাসায়। আগে লাঞ্চ করব তারপর। হ্যাঁ, তাই তো বলছি, বাসায় চলো। মা তোমার জন্য নিজ হাতে সব রান্না করেছেন। বাসায় তো সবাই থাকবে, আঙ্কেল আন্টিও থাকবে, কিন্তু আমি লাঞ্চ শুধু তোমার সাথেই করতে চেয়েছিলাম। প্লিজ, আজ এতদিন পর দেখা হলো, না করবে না কিন্তু। অদিতি অনেক সময় ভাবি আমার সাথে লাঞ্চ করার, কিন্তু আজ তুমি এসছো। ফ্রেশ হয়ে নাও বাসায় গিয়ে, মা বাবা অপেক্ষা করছে। অনেক সময়, সারা জীবন সময় থাকলেও আজ আমি তোমার সাথেই লাঞ্চ করব। রক্তিমের এখন প্রচুর বিরক্ত লাগছে, কিন্তু কিছু করার নেই। অদিতি এমনই, তার যখন যা চাই তাই পাওয়া লাগবে। ছোটবেলা থেকেই অদিতির এই অভ্যাস। তবে তখন সে ছোট ছিল, কিন্তু এখন তার এই অভ্যাস যায়নি। তারা রেস্টুরেন্টে বসে লাঞ্চ করে নিল, আর এদিকে নবনী জুনায়েদ বসে আছেন না খেয়ে। এতক্ষণ কেন লাগছে আসতে? রাস্তায় জ্যাম হয়তো, ফোন করে দেখো তো। জুনায়েদ সাহেব রক্তিমকে ফোন দিলেন। হ্যালো বাবা। কিরে এতক্ষণ লাগছে কেন? সব ঠিক আছে তো? আমি অদিতিকে নিয়ে লাঞ্চ করতে আসলাম, তোমরা খেয়ে নাও। জুনায়েদ সাহেব কিছু বলার আগেই কল কেটে যায়। কি বলছে? জুনায়েদ সাহেবের মেজাজ খারাপ হয়ে যায়। এ কেমন অভদ্রতা! বাইরে খাওয়ার ইচ্ছে থাকলে আগেই বলতে পারতো রক্তিম। কি বলছে? বলতে বলেছি, বলছো না কেন? তারা রেস্টুরেন্টে খেয়ে নিচ্ছে, আমাদের অপেক্ষা করতে মানা করছে। কি বলছো? এত কিছু করলাম। ঠিক মতো কথা বলার সময় নেই। তোমার ছেলের কলটাই কেটে দিয়েছে। হয়তো গাড়ি খারাপ হয়েছে, অদিতের খিদে পেয়েছে তাই খেয়ে নিয়েছে, আস্তে আস্তে দেরি হয়ে যেতে পারে ভেবে। রিধির মন খারাপ হয়ে যায়, মনে মনে ভাবছে। রক্তিম অদিতি আপুকে নিয়ে বাসায় আসলেও তো পারতো। বাইরে লাঞ্চ করছে কেন? কি করছে তারা দুজন? রিধির মন ছটফট করছে। রক্তিমের পরিবর্তিত ব্যবহার আর এখন অদিতিকে নিয়ে বাইরে একা একা লাঞ্চ করা, এসব মানতে পারছে না রিধি। খারাপ লাগার কি আছে? সেও তো কতবার ইফতির সাথে বাইরে লাঞ্চ করেছিল, তখন রক্তিম অনেক রাগ করত। আজ বুঝতে পারছে রক্তিম কেন করত। সে নিজেও তো সহ্য করতে পারছে না রক্তিমের সাথে অন্য কাউকে। এদিকে অদিতি রক্তিমের ফোন কেড়ে নেওয়াতে জুনায়েদ সাহেবের কল কেটে গিয়েছিল। অদিতি, করছো কি তুমি? একটা মিনিট তুমি আমার সাথে একা থাকতে পারবে না? ওখানেও ফোনে কথা বলছো? এত বছর পর দেখা, কিন্তু তুমি তো আমার চেয়ে বেশি ফোনটাকেই সময় দিচ্ছ। বাবার ফোন ছিল, তোমার কথা জিজ্ঞেস করছিল। আঙ্কেল, এত অধৈর্য হয়ে যাচ্ছ কেন? অদিতি এসেছে, সাথে নিয়ে এসেছে সারপ্রাইজ। সারপ্রাইজের জন্য অল্প একটু অপেক্ষা করাই যায়। রক্তিম দীর্ঘশ্বাস ছাড়ল আর মনে মনে বলছে, এই ন্যাকামোগুলোর চেয়ে রাস্তায় জ্যামে বসে থাকা ভালো ছিল। এই রক্তিম, তুমি কিছু বলছো না কেন? আমাকে দেখে কোনো কমেন্ট করলে না? আমাকে কেমন লাগছে দেখতে? রক্তিম অন্যদিকে তাকিয়ে বলল। ভালো। অদিতি রক্তিমের গালে হাত রাখল। রক্তিম চমকে উঠল আর সাথে সাথেই সরিয়ে দিল অদিতির হাত। রক্তিম, তুমি এমন অপরিচিতদের মতো ব্যবহার করছো কেন? তুমি অনেক পাল্টে গিয়েছো। অদিতি, এটা আমেরিকা না, বাংলাদেশ। এখানে সংস্কৃতি আলাদা। এখানে কেউ হাত ধরে পাশাপাশি হাঁটে না, রেস্টুরেন্টে গলায় চুলেও থাকে না। তুমি বুঝতে পারছো না। আমি দেখেছি রক্তিম,
আর মনে আছে যখন আমরা কলেজ শেষে রেস্টুরেন্টে যেতাম তখন কত ক্লোজ কাপল পাশাপাশি বসে থাকতো? তারা বুঝি এলিয়েন? অদিতি, আমি তোমার বয়ফ্রেন্ড না। এখন না, কিন্তু হয়ে যাবে। অদিতি, তোমার বাচ্চামার স্বভাব এখনো যায়নি। অদিতি রক্তিমের মুখের সামনে এসে বলল, তুমি ছিলে না তাই কে বুঝবে আমায় বলো? তুমি থাকলে হয়তো বুঝতে পারতাম আমি বড় হচ্ছি। রক্তিম মাথা নিচু করে বসে আছে। নীরবতা ভেঙে অদিতি বলল, বললে না যে কেমন লাগছে আমাকে? সুন্দর। এই রক্তিম, তখন ওদিকে তাকিয়ে বলতেছো এখন নিচের দিকে। তুমি মেয়েদের মতো লজ্জা পাচ্ছ কেন বলো তো? থাক, বলতে হবে না। অদিতি মুখ ফুলিয়ে বসে আছে। রক্তিম মুচকি হেসে অদিতির দিকে তাকিয়ে বলল, সুন্দর লাগছে। চুলগুলো লম্বা হয়েছে অনেক। তোমার জন্য করেছিলাম বা তোমার লম্বা চুল পছন্দ, তাই না? রক্তিম এবার ভালোভাবে অদিতিকে দেখল। অনেক সুন্দর মেয়েটি, অদ্ভুত মায়া মেয়েটির মুখে, কিন্তু তার হৃদির চেয়ে বেশি কখনো না। চোখ সরিয়ে বাইরের দিকে তাকালো। এই পড়ন্ত বিকেলে লালচে আভায় ডুবন্ত পরিবেশটিতে হৃদির সাথে থাকলে অনেক ভালো লাগতো। কখনো পাশাপাশি হাত ধরে হাঁটতে পারিনি, কখনো একসাথে বৃষ্টিতে ভেজা হয়নি, কখনো সূর্য স্নান করেনি তারা, কিন্তু এসব কিছু তারা একা একা অনুভব করেছিল। কড়া রোদে রক্তিম যখন ফুটপাতের রাস্তা দিয়ে হাঁটত তখন মনে হতো পাশের হৃদির হাতটি থাকলে এই কড়া রোদটিও যেন শান্ত আর মিষ্টি অনুভূতির প্রকাশ ঘটাবে। প্রচণ্ড বৃষ্টিতে যখন রাস্তাঘাট জনমানব শূন্য থাকবে তখন সে বৃষ্টির ছোঁয়া আটকাতে জানালা টেনে না দিয়ে হৃদির হাত ধরে চলে যাবে ছাদে। বৃষ্টিতে ভেজা স্নিগ্ধ হৃদিকে সে দেখবে দুচোখ ভরে। অদিতি রক্তিমকে অন্যমনস্ক হয়ে থাকতে দেখে বলল, ওফ রক্তিম, তুমি মন কোথায় ফেলে এসেছো? বাসায়। কি? মানে বাসায় চলো, মা বাবা অপেক্ষা করছে। আর আঙ্কেল বলেছিলেন বাসায় পৌঁছে ফোন করতে। তার আদর মেয়েকে এখনো শহরের অলিতে গলিতে বসিয়ে রেখেছে। জানলে পরের টিকিট কেটে নিয়ে যাবেন। তুমি সাথে আছো জানলে বাবা কোনো চিন্তাই করবেন না, আর বাবা আমাকে আর নিচে নিয়ে যাবেন না। আমি এখন থেকে বাংলাদেশেই থাকবো তোমার সাথে। মানে? তোমাদের বাসায় থাকবো। আমার দেশে কি কোনো আত্মীয় আছে? বাবা দেশে না আসা পর্যন্ত তোমাদের বাসায় থাকছি। ও। অদিতি মনে মনে বলছে, এখন থেকে তোমার বাসায় আমার বাসা। কত অপেক্ষা করেছি তোমার জন্য জানো? একটিবার তোমাকে দেখার অপেক্ষায় ছিলাম। তোমার বড্ড ভালোবেসে ফেলেছি। এখন আর ভয় নেই রক্তিম, বাবাকেও বলে এসেছি তোমার মেয়ে রক্তিমকে খুব ভালোবাসে। এখন আমাকে নিয়ে যাবে না তোমার কাছ থেকে কেউ। তোমার থেকে দূরে গিয়েই বুঝেছি তুমি কি ছিলে আমার জীবনে। বুঝতে পেরেছি ভালোবাসা কি, আর আমার ভালোবাসা কি। ভালোবাসার এই ত্রিমাত্রিক সমীকরণের কি সমাধান হতে পারে তা একমাত্র অপেক্ষার সমাপ্তিতেই বোঝা যাবে। এতগুলো অস্তিত্বের অপেক্ষা, কারো জীবন আসবে পূর্ণতা, কারো জীবনকে দিয়ে যাবে হতাশা। অদিতি আর রক্তিম বাসায় আসলো। রিধি তাদের একসাথে দেখে মনে মনে অনেক কষ্ট পায়। অদিতিকে দেখে নবনী জুনায়েদ খুব খুশি হলেন। তার জন্য গেস্ট রুম ঠিক করলো নবনী। মা কিছু লাগলে বলবে। জি অবশ্যই, আমি কিন্তু লজ্জা পেয়ে বসে থাকবো না। এটি তো আমারও বাসা, তাই না? আমি তো আপনার মেয়ের মতো। হ্যাঁ হ্যাঁ, মেয়ের মতো কে বলেছে? তুমি তো আমার মেয়েই। তাহলে আমাকে তুমি করে বলবে না? রক্তিমার রিধির মতো আমাকেও তুই করেই বলতে হবে। তাহলে আমাকে আন্টি ডাকতে পারবে না, মা বলে ডাকবি। অদিতি নবনীকে জড়িয়ে ধরে বলল, সরি মা, লাঞ্চে ছিলাম না। কি করব বলো? তোমার ছেলের সাথে একা একা লাঞ্চ করার ইচ্ছে ছিল। পুরনো স্মৃতি তাজা করতে চেয়েছি। আর আমার দেশে আসার প্রথম দিন স্মরণীয় রাখতে হবে না বলো? রাগ করিনি। মা কি কখনো রাগ করে থাকতে পারে? কিভাবে বুঝবো রাগ করনি? কিভাবে বোঝাতে পারি তোকে? আজ রাতে আমাকে খাইয়ে দিবে কিন্তু। মায়ের হাতে খাওয়ার স্বাদ নিতে চাই। রক্তিম তো অনেক পেয়েছে মায়ের আদর। আমি এবার ভাগ বসাতে এসেছি। খাইয়ে দিবে তো? আমার মেয়েকে আমি খাইয়ে দেব না? অবশ্যই খাইয়ে দেব। কি খেতে চাস? ডাল ভর্তা দিয়ে খাবো, অনেক মিস করি ডাল ভর্তা। বানাবে আমার জন্যে? এইটুকুই? এটুকুই আমার জন্য অনেক কিছু। আচ্ছা করব। এদিকে রিধি রাগে ফুলছে, আর না পেরে রক্তিমের রুমে এসে দরজায় ঠেকা দিল। রক্তিম রিধিকে দেখে বলল, কি চায়? ভেতরে আসতে চায়। আমি এখন ক্লান্ত, যা বলার বলে চলে যাও। রিধির মাথা এখন আরও খারাপ হয়ে যায়। রুমে ঢুকে রক্তিমের সামনে এসে দাঁড়ায়।
আপনি এত খারাপ? মা বাবা কতক্ষণ বসেছিল আপনাদের জন্য জানেন? আর আপনি ইচ্ছে মতো বাইরে ঘুরছিলেন। আমি ঘুরবো কি ঘুরবো না এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমার ব্যাপারে নাক গলাতে আসবে না। রিধি দাঁতে দাঁত চেপে বলল। আপনি কোথায় গিয়েছেন তা জানার ইচ্ছেও নেই আমার। আমি মা বাবার কথা ভেবে বলছি, তারা কষ্ট পেয়েছিল। মা বাবা আমার, সো আমি জানি কখন কি করতে হবে। আর তুমি যেভাবে অধিকার দেখাচ্ছ, মনে হচ্ছে তুমি তাদের একমাত্র মেয়ে। আমাকে তো করিয়ে এনেছ, তাই না? রিধির চোখ ছলছল করে উঠল। রক্তিম, কি বলছেন আপনি? আজ আছো কাল থাকবে না, বুঝছো? বিয়ে হয়ে গেলে বাকি যা অধিকার আছে তার মায়াও চলে যাবে। রিধি কিছু না বলে চলে গেল। রক্তিম তার বিয়ের কথা বলেছে। রক্তিম তো ভালোবাসতো তাকে। সেই রক্তিম কিভাবে তার ভালোবাসার মানুষটিকে বলতে পারলো বিয়ে দেবে অন্য কোথাও? তার মানে কি এখন রক্তিম চায় না আর তাকে? রক্তিম কি এখন হৃদিকে ভুলে গেছে? রিধি রুমে এসে এসব কথা ভাবছে। অশ্রু আজ বাদ মানছে না রিধির, গাল বেয়ে গড়িয়ে পড়ছে। এই অশ্রু শুধুই রক্তিমকে হারানোর ভয়ের প্রকাশ। রিধির মন বারবার বলছে, রক্তিম আমাকে আগের মতো কেন ভালোবাসছে না? কি করব আমি এখন? আমার আর ভালো লাগছে না কোনো কিছু। কোনো ভুল হয়েছে আমার? আমি আর রাক্ষস বলবো না রক্তিম তোমায়, প্লিজ এমন করো না আমার সাথে। আমি তোমায় ছাড়া ভালো থাকবো না। আমি কখনো বিয়েও করবো না, চিরকুমারী থাকবো, তাও তোমায় ছেড়ে কোথাও যাবো না, আমি কোথাও না। অদিতি রিধির রুমে আসলো রাতের খাওয়া দাওয়া শেষে। রিধি, ঘুমিয়ে পড়েছো? অদিতি আপু, আসো না, বসো বসো। না, আমি তাড়াতাড়ি ঘুমাই না, রাত জাগার অভ্যেস আছে আমার। কি করো রাত জেগে? মুভি দেখি। ওয়াও, জানো রক্তিম একদম বোরিং একটা ছেলে। রাত জেগার অভ্যেসই নেই, মুভি দেখে না, বাইরে ঘুরতে যায় না। আমার না একদম অসহ্য লাগে। আচ্ছা, সারাদিন কি করে বাসায়? উনি তো অফিসে চলে যায় সকালে উঠে, সারাদিন অফিসেই থাকে। মাঝে মাঝে অফিসে যান না, সেদিন বাসায় বসে বসে পুরনো খেলা দেখেন। পুরনো খেলা? সিরিয়াসলি? দাঁড়াও, ওর রসের অভাব হয়েছে। এখন আমি বুঝিয়ে দেব রস কি। মানে? তুমি ওসব বুঝবে না, এখনো বয়স হয়নি তোমার। রিধি মনে মনে বলছে, আমার অনেক বয়স হয়েছে, সুপ্ত অবস্থায় আছি এখন। যখন সুপ্ত বয়স ছেড়ে দেব, তখন রিধিকে আর কে আটকায়? ভার্সিটিতে একবার উঠলেই হয়, তখন রিধি ফ্রি বার্ড। প্রতিদিন রক্তিমের সামনে সেজে গুজে বের হব বাসা থেকে, তখন জ্বলে পড়বে, মরবে ডাস্টবিনে পলিথিনটা। বুড়ো রক্তিম, তোমার বয়স শেষ, এখন রিধির বয়স শুরু। অন্যদিকে রক্তিম রিধির ছবি সামনে নিয়ে বসে আছে। সরি প্রেয়সী আমার, অপেক্ষায় রেখেছি তোমাকে। কিন্তু বলো, আর কি করব? সোজাসুজি ভালোবাসায় তো তোমার মন কোনো সাড়া দেয়নি। এখন একটু উল্টো রাস্তা ধরেছে তোমার মনে যাওয়ার জন্য। যেদিন তুমি বলবে আমায় ভালোবাসি, সেদিন সমাপ্তি ঘটবে অপেক্ষার। সেদিন পূর্ণতা পাবে আমার বহুদিনের ভালোবাসা। সকালে উঠেই অদিতি রক্তিমের রুমে গিয়ে গল্প জুড়ে দিল। রিধি ঘুম থেকে উঠেই দেখল রক্তিমের রুমের দরজা বন্ধ। ভেতর থেকে অদিতি আর রক্তিমের হাসির শব্দ আসছে। আর দাঁড়িয়ে থাকতে পারল না রিধি। চোখ বন্ধ করে কানে হাত দিয়ে চলে যাওয়ার সময় নবনীর সাথে ধাক্কা খেল। রিধি, কি করছিস? সরি মা। আচ্ছা যা, নাস্তা করে নে। আমি আর তোর বাবা আজ বাসায় থাকবো না। তোদের বড় চাচা আবার অসুস্থ হয়ে পড়েছেন। আল্লাহ যাতে এবার সুস্থ করে দেন তাকে। আর এদিকে তোর পরীক্ষা, আর অদিতিও এসেছে, তাই তোদের নিচ্ছি না। আচ্ছা মা। দুপুরের আগে নবনী জুনায়েদ বের হয়ে গেল। দুপুরে লাঞ্চের সময় রক্তিম নিজের জন্য আর অদিতির জন্য খাবার নিয়ে রুমে চলে যাচ্ছে। রিধি রক্তিমকে রুমে খাবার নিয়ে যেতে দেখে বলল, কোথায় যাচ্ছেন? তোমাকে বলার প্রয়োজন মনে করছি না। ডাইনিং ছেড়ে কেউ বেডরুমে বসে লাঞ্চ করে না? আমার ইচ্ছা। তোমার সমস্যা কোথায়? অদিতি এসে বলল, কি হয়েছে রক্তিম? কিছু না। চলো, খিদে লেগেছে। রিধি, সরি ডিয়ার, তুমি একা একা খাবে এখন? আসলে আমি আর রক্তিম কিছু পার্সোনাল কথা বলছিলাম, তোমার সামনে তো বলা যাবে না, তুমি তো এখনো পিচ্ছি, তাই। রিধি রক্তিমের ওপর রাগ করে আর খায়নি কিছু। মনে মনে গালি দিয়ে যাচ্ছে রক্তিমকে। বিকেলে রক্তিম আর অদিতি তৈরি হয়ে নিল বাইরে বের হবে। তাদের বাইরে যেতে দেখে রিধি বলল, আপনারা কোথায় যাচ্ছেন? রক্তিমের সাথেই ঘুরতে যাচ্ছি, আসতে দেরি হবে, ডিনার করিয়ে আসবো, তাই না রক্তিম? হ্যাঁ চলো, দেরি হয়ে যাচ্ছে। ডিনার করে আসবেন? অনেক রাত হবে তাহলে, আমার ভয় লাগবে বাসায়, আমিও যাব। তুমিও যাবে? চলো তাহলে, অনেক ভালো হবে।
দাঁড়াও রিধি, তোমার যেতে হবে না, বাসায় থাকো। রক্তিম, আমরা ডিনার করে আসবো, রাত হবে অনেক, ভয় পাবি, পিচ্ছি তো এখনো। রিধিও অদিতির সাথে ঠোঁট ফুলিয়ে মাথা নাড়ল। পিচ্ছি আর ও বদের হাতটি একটা। চলো ওদিকে, দেরি হয়ে যাচ্ছে। রিধিকে কিছু বলতে না দিয়ে তারা চলে গেল। রিধি হা করে তাকিয়ে আছে। আমি বদের হাড্ডি, তুমি বদ, রক্তিমের বাচ্চা, তুমি জলহস্তি, গন্ডার, ডাইনোসর, পৃথিবীর বিশ্রী বিশ্রী সব প্রাণী হচ্ছ তুমি। আই হেট ইউ রক্তিম। রক্তিম সিঁড়ি দিয়ে নামতে নামতে হাসছে আর মনে মনে ছন্দ মেলাচ্ছে। আহা কি আনন্দ, কাটছে না দিন মন্দ, রিধির মনের রন্ধ্র, রক্তিমের ছোঁয়ায় বন্ধ, বাড়ছে সুর ছন্দ, চারদিকে প্রেমের গন্ধ। আই লাভ ইউ মাই প্রেয়সী, তোমার জন্য তো করছে এমন রেশারেশি। রক্তিম আর অদিতি চলে যাওয়ার পর থেকে রিধি চুপচাপ বসে আছে। বুকের ভেতর কেউ যেন হাতুড়ি দিয়ে আঘাত করছে বারবার। রক্তিমের এমন পরিবর্তন সহ্য করতে পারছে না রিধি। বিকেল গড়িয়ে সন্ধ্যা, সন্ধ্যা গড়িয়ে রাত নেমে এলো। রাত 8টা বাজে। রিধি জানে তারা ডিনারে করেই আসবে, তাই আর কিছু রান্না করলো না। তবে প্রচুর খিদে পেয়েছে তার। দুপুরেও রক্তিমের সাথে রাগ করে কিছু খায়নি। পড়তেও মন চাইছে না রিধির, তাই মুভি দেখার প্ল্যান করলো। রিধি হরর মুভি তেমন একটা দেখে না, কারণ সে রাতে একা থাকে। তবুও আজ কি মনে করে সে হরর মুভি দেখতে বসে গেল। টানা আধা ঘন্টা দেখার পর ভয়ে তার আত্মা শুকিয়ে যায়। গা শিরশির করছে এখন। আশেপাশে একবার চোখ বুলিয়ে নিল, না কেউ নেই। মনে মনে বলছে, রিধির বাচ্চা, রিধি কি করেছিস তুই? ভয় লাগছে তো এখন। ওই কোনো ব্যাঙ এখনো আসছে না কেন অদিতি আপুকে নিয়ে? কি করব আমি এখন? ভাবতে ভাবতেই খুব জোরে শব্দ হলো আর সব বাতি নিভে গেল। পুরো ঘর অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ল। রিধি ভয়ে চিৎকার দিয়ে উঠল। কিছুক্ষণ পর বুঝতে পারল ট্রান্সফরমার বিস্ফোরণ ঘটেছে, তাই বিদ্যুৎ চলে গেছে। রাস্তাঘাটে মানুষ জড়ো হয়েছে এই কারণে। বাসায় মোমবাতি ছিল না, হাতের পাশে টর্চও ছিল না, আর এদিকে মোবাইলের ব্যাটারি ডাউন হয়ে আছে। মাত্র 5% চার্জ দেখে সে তাড়াতাড়ি রক্তিমকে ফোন দেয়, কিন্তু রক্তিম কল রিসিভ করছে না। রিং যাচ্ছে, তবুও ধরছে না। ব্যাটারি লো হওয়ার কারণে মোবাইলের টর্চটাও জ্বালানো যাচ্ছে না। এখন রিধির খুব কান্না পাচ্ছে। কয়েক মিনিট পর মোবাইলও বন্ধ হয়ে যায়। মোবাইলটা শক্ত করে হাতে নিয়ে সে টেবিলের নিচে গিয়ে বসে থাকে। রিধির মাথায় ঘুরছে বাসায় এখন ভূত আসলে তাকে খুঁজে পাবে না তো। ভয়ে প্রচুর ঘামছে রিধি। গলার পানি শুকিয়ে গেছে। প্রচণ্ড গরমে মাথা ঘুরছে রিধির। তার ওপর সে কিছু খায়ওনি। রাত 10টায় রক্তিম অদিতিকে নিয়ে বাসায় এলো। রক্তিমের ফোন সাইলেন্ট ছিল। মোবাইল হাতে নিয়ে দেখলো রিধির অনেকগুলো মিস কল। রাস্তায় মানুষজনের কথাবার্তা শুনে রক্তিম বুঝে গিয়েছে অনেকক্ষণ বিদ্যুৎ ছিল না। দেরি না করে সিঁড়ি বেয়ে ওপরে উঠল। কয়েকবার জোরে ধাক্কা দেওয়ার পরও যখন রিধি দরজা খুলছে না, তখন এক্সট্রা চাবি দিয়ে বাসায় ঢুকল। রিধি এই অন্ধকারে অনেক ভয় পেয়েছে হয়তো, আমি তো কখনো একা থাকতেই পারতাম না। রক্তিম রিধি রিধি বলে ডেকে যাচ্ছে, কিন্তু কোনো সাড়া আসছে না। রক্তিম রিধির রুমে গিয়ে রিধিকে খুঁজে পেল টেবিলের নিচে। ভয়ে জ্ঞান হারিয়ে ফেলেছে সে। প্রচুর ঘামে জামা কাপড় ভিজে গেছে রিধির। এরই মধ্যে বিদ্যুৎ চলে আসে। রাজিয়া রহমান নিজেই আসেন রিধিকে দেখতে। দুর্বলতার কারণেই এমনটি হয়েছে। হয়তো ও সকাল থেকে কিছু খায়নি, রক্তে শর্করার অভাব হলেই এমন হয়। আর পড়াশোনায় বেশি চাপ নিয়েছে হয়তো। সামনে তো ওদের এক্সাম, স্যালাইন দিলেই হবে। খাওয়া দাওয়া নিয়ম না করলে অসুস্থ থাকা যাবে। ওর খাওয়া দাওয়ার ব্যাপারে নজর রাখবে। জি আন্টি, ধন্যবাদ। এটা আমার দায়িত্ব। আর রিধি আমার মেয়ের মতোই, ধন্যবাদ দিতে হবে না। এরপর রিধিকে স্যালাইন দেওয়া হয়। পরের দিন সকালে রিধির ঘুম ভাঙে। মাথা অনেক হালকা লাগছে তার। রক্তিম গতকাল সারা রাত রিধির পাশে বসেছিল। 1 মিনিটের জন্য ঘুমায়নি। রক্তিম রিধিকে উঠে বসতে দেখে বলল, তুমি বিশ্রাম নাও, আমি নাস্তা বানিয়ে আনছি। রিধি শান্ত গলায় বলল, লাগবে না, কুড়িয়ে পাওয়া জিনিসের এত যত্ন করতে নেই। আমি তো অদিতি আপুর মতো বাবার আদরের মেয়ে না, আমি তো অনাথ। এত দয়া দেখাতে হবে না, আপনি যান, আমি ফ্রেশ হব এখন। রক্তিম কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছে না। আমি অদিতিকে ডাকছি, তোমার কিছু লাগতে পারে হয়তো। রিধি এবার জোরেই বলল,
প্লিজ, আমার কোনো হেল্প দরকার নেই কারো। আপনি প্লিজ যান। রক্তিম কিছু না বলে চলে গেল। রিধিকে কষ্ট দিয়ে নিজেই কষ্ট পাচ্ছে এখন। অদিতি রক্তিমের গা ঘেঁষে বসে পড়ল সোফায়। রক্তিমের খুব বিরক্ত লাগছিল। ঠিক ওই সময় ফ্রেশ হয়ে রুম থেকে বের হলো রিধি। রিধিকে দেখেই অদিতির হাত শক্ত করে ধরল রক্তিম। অদিতির চোখে চোখ রেখে বলল, কি খাবে নাস্তায়? আজ নিজের হাতে তোমার জন্য নাস্তা বানাবো। আফটার অল আমার বান্ধবী এত বছর পর এসছে। অদিতি মুচকি হেসে বলল, ও মাই ডিয়ার রক্তিম, তুমি কত কেয়ার করো আমার। কিন্তু এখন রিধির যে শরীর খারাপ, চলো ওর প্রিয় খাবার বানিয়ে ওকে সারপ্রাইজ দিই। আমার না সারপ্রাইজ দিতে অনেক ভালো লাগে। রিধি কিছু না বলে রান্নাঘরে চলে গেল। রিধি চলে যেতেই রক্তিম অদিতির হাত এক ঝটকায় ছুঁড়ে দিল। আরে ওকে রক্তিম, কি হয়েছে? কত সুন্দর করে হাতটা ধরেছিলে, ভালো লাগছিল আমার। নাস্তা খাবে না? চলো। অদিতি আর রক্তিম রান্নাঘরে আসলো। দুজন পাশাপাশি দাঁড়িয়ে আছে। অদিতি তো টিকটিকের মতো রক্তিমের সাথে লেগে আছে, আর রক্তিম অদিতির দিকে তাকিয়ে হাসছে আর কথা বলছে। রিধি আর সহ্য করতে না পেরে চলে গেল রান্নাঘর থেকে। এদিকে বিকেলে অদিতি আর রক্তিম অনেকক্ষণ ছাদের সময় কাটায়। রিধির পড়ায় একদমই মন বসছে না। রক্তিমকে এখন তার সামনে চাই যে কোনো মূল্যে, তাই ছাদে উঠল রক্তিমকে ডাকতে। তারা দুজন বসে মোবাইল গেমস খেলছে। অদিতিকে রিধি অনেক পছন্দ করত, কিন্তু এখন তার অদিতিকে ভিলেন মনে হচ্ছে। মনে মনে অদিতিকে বকে যাচ্ছে। কি চিপ করে বাবা, সুপারগ্লো লাগিয়ে এসেছে আমেরিকা থেকে, যত সব। আর ছেলে পায়নি, আমার রক্তিমের সাথে তাকে লেগে থাকতে হয় সারাদিন। রক্তিম আর অদিতির সামনে এসে দাঁড়ালো রিধি। আমার পড়া মাথায় ঢুকছে না, আপনি যদি একটু বুঝিয়ে দিতেন। তোমার শরীর ভালো না? এখন পড়তে হবে না, বিশ্রাম করো। আমার শরীর যথেষ্ট ভালো আছে এখন। আমি এখন ব্যস্ত আছি, দেখছো না? আহা রক্তিম, বুঝিয়ে দাও না। তুমি একা একা বিরক্ত হবে না? না, তোমার সাথে কাটানো মুহূর্তগুলো ভাবতে ভাবতেই সময় কেটে যাবে। রিধি এসব কথা শুনে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে রক্তিম আর অদিতির দিকে। রক্তিম অদিতির কথায় হাসি ফেরত দিয়ে রিধির দিকে তাকিয়ে বলল, চলো। রক্তিম রিধির রুমে ঢুকতেই রিধি দরজা বেঁধে রক্তিমের সামনে এসে দাঁড়ায়। দরজা বেঁধে দিয়েছো কেন? অদিতি কি ভাববে? আপনারা যখন দরজা বেঁধে হাসাহাসি করেন, তখন আমি কি ভাবতে পারি মাথায় থাকে না। তোমার ভাবাভাবি নিয়ে আমার কোনো যায় আসে না। আপনি আমায় মিথ্যে কেন বলছেন? কি মিথ্যে বলেছে? রিধি কাঁদো কাঁদো গলায় বলল, আমাকে ভালোবাসেন কেন বলছিলেন? এসব বহু আগের কথা, মানুষের পছন্দ পাল্টাতে পারে। ছি, আমি ভেবেছি আপনি অন্যদের মতো না, কিন্তু সুন্দর মেয়ে দেখে আপনিও গলে গিয়েছেন। অদিতি আপু আমার যে সুন্দরী, তাই আপনার এখন আমাকে ভালো লাগছে না। যান, লাগবে না আপনার পড়া। আপনি চান আমি চলে যাই, তাই না? চলে তো আর যাচ্ছ না, বিয়ে হলে মুক্ত হব। রিধি এবার খুব শব্দ করেই কেঁদে দিল। নিজেকে আর আটকাতে না পেরে রুম থেকে বের হয়ে সোজা বাসা থেকেই বেরিয়ে গেল। অদিতি রিধিকে চলে যেতে দেখে বলল, এই রক্তিম, তুমি এত খারাপ কেন? পিচ্ছি মেয়েটাকে বকা দিয়েছো। ইস, কোথায় গেল এখন? রক্তিম রিধির পেছন পেছন বের হলো। এখন আর ভালো লাগছে না রক্তিমের, হয়তো বেশিই বলে দিয়েছে। রক্তিম বুঝতে পেরেছে রিধিও তাকে ভালোবেসে ফেলেছে। এখন রিধির রাগ ভাঙ্গিয়ে সব কিছু খুলে বলবে রক্তিম। বলবে এতদিন যা করেছে তা তো শুধু রিধির সুপ্ত ভালোবাসাকে জাগিয়ে তোলার জন্য। রক্তিম আজ রিধিকে সব বলে দেবে কতটা ভালোবাসা জমিয়ে রেখেছে রিধির জন্য। রিধি গেটের বাইরে পা রাখার সাথে সাথেই নবনী জুনায়েতের মুখোমুখি হলো। তারা রিধিকে কাঁদতে দেখে বলল, কি হয়েছে রিধি, তুই কাটছিস কেন? কিছু হয়নি মা। কিছু না হলে এখন কোথায় যাচ্ছিলি? রন্তিম কিছু বলেছে তোকে? ওই না তো, কিছু বলেনি। এমন সময় রক্তিম রিধির পেছনে এসে দাঁড়ালো। বাবা মাকে দেখে মনে মনে ভয় পেয়ে গেল রক্তিম। তোমরা চলে এসছো? হ্যাঁ, দেখছিস না। রিধিকে কি বলেছিস? ও কাঁদছে কেন? রক্তিম চুপ করে দাঁড়িয়ে আছে। তোমরা বাসায় চলো, এখানেই বিচার শুরু করবে। নবনী জুনায়েত বাসায় আসার পর রক্তিমকে আবারও জিজ্ঞেস করলো। এবার অদিতি বলল, মা, তোমার রক্তিম না খুব খারাপ, রিধিকে বকেছে। আমি বলেছিলাম ওকে পড়াতে, কিন্তু ও আমাকে সময় দেওয়ার জন্য রিধিকে পড়াচ্ছে না। আমি এত বছর পর এসেছি তাই, কিন্তু রিধিকে সাহায্য করাও তো ওর দায়িত্ব।
নবনী জুনায়েদ রক্তিমের দিকে তাকিয়ে আছে কড়া চোখে। তোর আর রিধিকে পড়াতে হবে না, আমি রিধির জন্য বাসায় টিচার রাখবো। বাবা, আমি পারবো পড়াতে, আর মাত্র কয়েকটা দিনই তো। না বাবা, লাগবে না। আমার তেমন কোনো সমস্যা নেই, পারবো আমি। একটু সমস্যা হলে মানে ছিল, সেটা রক্তিম ভাইয়া বুঝিয়ে দিয়েছেন আমায়। রক্তিম অবাক হলো ভাইয়া ডাক শুনে। রিধি কখনো রক্তিমকে ভাইয়া ডাকেনি, রক্তিম বলেই ডাকত। বাবা মার সামনেও রক্তিম বলেই তাকে। মাঝে মাঝে দুষ্টমি করে ভাইয়া ডেকেছিল, তাতেই রক্তিম খেপে যেত। আসলে রক্তিমকে খেপানোর জন্যই ভাইয়া বলতো রিধি, কারণ রিধি বুঝেছিল রক্তিমকে ভাইয়া বললেই খেপে যায়। কিন্তু আজ রিধির ভাইয়া শব্দে রক্তিমকে খেপানোর কোনো প্রকাশ ছিল না। এই শব্দ যেন রক্তিম আর রিধির মাঝে এক অদৃশ্য দেয়াল বানিয়ে দিয়েছে। রক্তিমের ভালোবাসার অপেক্ষার সময় যেন আরও বাড়িয়ে দিয়েছে। এমন করেই 1 সপ্তাহ কেটে গেল। রক্তিম রিধির সাথে কোনো কথা বলার সুযোগই পেল না, কারণ রিধি রক্তিমকে আর সেই সুযোগ দেয়নি। রুম বন্ধ করেই বসে থাকতো বেশিরভাগ সময়। নবনী জুনায়েদ ভেবেছেন পড়াশোনার চাপে হয়তো আছে, তাই সারাদিন রুম বন্ধ করে পড়ছে। কিন্তু কে জানতো দুটি চোখ অনবরত বিরহের আগুনে দগ্ধ হচ্ছে। রিধি ভালোবেসে ফেলেছে রক্তিমকে, খুবই বেশি হয়তো। রক্তিমকে নিজে থেকে আলাদা করে নেওয়ার যন্ত্রণা তাকে রাত দিন কাঁদাচ্ছে। ভালোবাসা এত যন্ত্রণাদায়ক, এটি আগে জানলে রিধি তার চোখ বন্ধ করে রাখত। যে চোখ রোজ রক্তিমকে খোঁজে, মনটাকে আটকে রাখত, যে মন শুধু রক্তিমের অপেক্ষায় থাকে। আবেগ অনুভূতিগুলো পুড়িয়ে ফেলত, যা শুধু রক্তিমকে নিয়ে স্বপ্ন দেখায়। এদিকে সারাদিন রিধির সাথে কথা বলার সুযোগ না পেলে রাতটিকেই বেছে নেয় রক্তিম, আর সারাদিন অদিতি পেছন পড়েই থাকে রক্তিমের। অফিসে গেলেই যেন রক্ষা পায় সে। এখন প্রতি রাতে সবাই ঘুমানোর পর রক্তিম রিধির রুমের দরজার সামনে এসে দাঁড়ায়, রিধিকে ডাকে, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ আসে না। দুটি অস্তিত্ব দাঁড়িয়ে থাকে দরজার এপার ওপার, অনুভূতিগুলো প্রকাশের ভাষা পায় না। বড় দেয়াল দাঁড়িয়ে আছে দুটি মনের মাঝে, শুধুমাত্র হতাশার নির্বাক ঢেউ বেরিয়ে আসে। রক্তিম এখন নিজেকেই অপরাধী ভাবছে, তার লাগানো আগুনে সে নিজেও দগ্ধ হচ্ছে, হৃদিকেও দগ্ধ করছে। নিভানোর সুযোগ দিচ্ছে না এই ভাগ্য। কয়েকদিন আরও কেটে যায়, শুরু হয়ে যায় রিধির অ্যাডমিশন এক্সাম। ভাগ্য তাদের ইচ্ছের অপূর্ণ রাখেনি। রিধি চট্টগ্রামের নামকরা ইউনিভার্সিটিতে জার্নালিজমে ভর্তির সুযোগ পায়। দিয়ারও একই ইউনিভার্সিটিতে বায়োকেমিস্ট্রিতে নাম আসে। দুই বান্ধবী খুবই খুশি, তাদের আলাদা হয়ে যাওয়ার ভয় নেই আর। সেই খুশিতে দুই বান্ধবী পার্টি দেয়। ছোটবেলা থেকেই তারা একই স্কুল একই কলেজে পড়েছে, তারা এখন একই ভার্সিটিতেও পড়ার সুযোগ হলো। তাদের ইচ্ছা অনুযায়ী তাদের প্রিয় জায়গায় ঘুরিয়ে আনার সিদ্ধান্ত হয়। রিধির ইচ্ছে ছিল সিলেট যাওয়ার, আর দিয়ার কক্সবাজার আর সেন্ট মার্টিন। প্রথমে তারা সিলেট যাবে, পরবর্তীতে কক্সবাজার ও সেন্ট মার্টিন যাওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু ওই সময় রক্তিমের কোম্পানিতে কাজের চাপ বেশি থাকায় রক্তিম আর জোনায়েদ যেতে পারেনি। রিধির সাথে নবনী আর অদিতি যায়, আর দিয়ার সাথে দিব্য, ঈশা, রোহান আর ইফতি। তারা 5 দিন ছিল সিলেটে। এই 5 দিন ইচ্ছে মতো মজা করেছে রিধি। রক্তিমকে ভুলে থাকার এটি একমাত্র উপায় ছিল। আর এই 5 দিন রিধিকে ছাড়া রক্তিমের বাসায় অসহ্য লাগা শুরু হয়ে যায়। মেজাজ খিটখিটে হয়ে পড়ে, আর সব রাগ অফিসের কর্মচারীদের ওপর ছাড়ে। জোনায়েদ হোসেন ছেলেকে ভালো মতোই লক্ষ্য করছিলেন। রাত জাগা, রিধির রুমে গিয়ে বসে থাকা, এসব জুনায়েদ হোসেন খেয়াল করেছেন এই কয়েকদিনে। কিন্তু তার মাথায় আসছে না রক্তিম কেন এমন করছে। কারণ রিধিকে নিয়ে রক্তিমের অন্য ধরনের অনুভূতি থাকতে পারে, এটি তিনি কল্পনাও করেননি। আর রক্তিম ভালোই বুঝেছে রিধি এখন এক প্রকার অক্সিজেন তার জন্য। সে পারবে না এক মুহূর্ত তাকে ছাড়া থাকতে। ছটফট করছে তার মন। আর এদিকে সিলেটে আসার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না রোহানের। কারণ হলো দিব্য, ঈশা। রোহান জানে সে দিব্য আর ঈশাকে একসাথে দেখে কষ্ট পাবে, তবুও দিয়া জোর করেছিল, তাই এসেছে। ছোট বোনের আবদার পূরণ করার সুযোগ পেয়েছে এত বছর পর। শুধুমাত্র তার মিথ্যে অনুভূতির জন্য তা মাটি করে দিতে পারবে না। রাতে দিব্য আর ঈশা পাশাপাশি একটি দোলনায় বসেছিল, যেটি দেখেই রোহানের দম বন্ধ হয়ে আসছে।
হোটেলে ফিরে আসার সময় রিধির সাথে দেখা হয় রোহানের। রিধির গিটার বাজানোর খুব শখ। দিয়া থেকে শুনেছে রোহান ভালো গিটার বাজাতে পারে। এই সুযোগটা মিস দিতে চায় না রিধি। হাই রোহান ভাইয়া। হাই। দিয়া বলেছে আপনি খুব ভালো গিটার বাজাতে পারেন। রোহান মুচকি হাসি দিল। ভাই আমার খুব ইচ্ছে, আমায় শেখাবেন প্লিজ প্লিজ। না করবেন না, আমি আপনার লক্ষ্মী বোনের একমাত্র বেস্ট ফ্রেন্ড না। রোহান রিধির কথা শুনে হেসে দিল। আচ্ছা, চেষ্টা করব। রিধি মন খারাপ করে মাথা ঝুঁকিয়ে দাঁড়িয়ে থাকে। ঠিক আছে। শুধু চেষ্টা করব বলে লাভ নেই তো, এসব মিথ্যে আশা দিয়ে কি হবে? আমি তো সত্যি সত্যি শিখতে চাই, মিথ্যে মিথ্যে না। রোহান হেসে বলল। মিথ্যা মিথ্যা আবার কিভাবে শেখায়? আচ্ছা, কবে থেকে ক্লাস করতে চাও? রিধি দাঁত বের করে হেসে বলল। আপনি যদি বলেন এখন থেকেই। রোহান রিধির বাচ্চামো স্বভাব দেখে হেসে দিল। এত রাতে? এত রাত কোথায়, মাত্র 10টা বাজে। আমার জন্য গভীর রাত হয় 3টায়। বেশি রাত জাগা স্বাস্থ্যের জন্য ভালো না। আচ্ছা চলো, তোমার ক্লাস নেওয়া যাক। রোহান গিটার নিয়ে আসলো। তারপর দুজনে হোটেলের বারান্দায় বসলো। রিধির হাস্যকর কথাবার্তা রোহানের অনেক ভালো লাগছে। ঈশাকে হারানোর কষ্ট কিছুক্ষণের জন্য ভুলে গিয়েছে সে, কারণ সিলেট আসার পর থেকে তাদের একসাথে দেখে সে না পারছে মন খুলে হাসতে, না পারছে মন খারাপ করে বসে থাকতে। নবনী হোসাইন রুম থেকে বের হলেন রিধিকে খুঁজতে। বারান্দায় এসে রোহান আর রিধিকে একসাথে দেখলেন। মনে মনে খুব খুশি হয়েছেন আর ভাবছেন। রিধির সাথে তো ভালোই মানিয়েছে রোহানকে। নবনীকে দেখে রিধি বলল। মা, রোহান ভাইয়া খুব ভালো গিটার বাজায়, আমি তাই এখন থেকে রোহান ভাইয়ের কাছে ক্লাস করব গিটার শেখার জন্য। ভালোই তো। আচ্ছা, আমি তোকে খুঁজতে এসেছিলাম, এখন আমি যাই, আর বিরক্ত নাই করি। ইটস ওকে আন্টি, আমি বিরক্ত হচ্ছি না, আপনি বসতে পারেন। না থাক, আমি একটু রক্তিমের বাবার সাথে কথা বলবো। তোমরা তোমাদের কাজ করো। রক্তিম নামটি শুনেই বুকটা ঢক করে উঠল রিধির। রিধিকে অন্যমনস্ক হয়ে থাকতে দেখে রোহান বলল। ক্লাস কি এখানেই শেষ করে দেব? রিধি জোরপূর্বক হাসি দিয়ে বলল। না না, আবার শুরু করি। রোহান রিধির হাসিটা দেখেই বুঝেছে এই হাসিতে সেই প্রাণ নেই যেটি কিছুক্ষণ আগে ছিল। এই হাসিটা মিথ্যে হাসি, যেই হাসি রোহান সবসময় ঝুলিয়ে রাখে মুখে। রিধির হঠাৎ মন খারাপের কী কারণ হতে পারে এটি নিয়ে রোহান আর ভাবল না, কারণ সে রিধি সম্পর্কে তেমন কিছুই জানে না। তাই অকারণে কারণ খোঁজার প্রয়োজনও মনে করছে না সে, বরং রিধির মন ঠিক করার জন্য কয়েকটা জোকস শুনিয়ে দিল। এসব জোকস সে অনিকের কাছ থেকেই শুনেছে। অনিক এসব জোকস বললে সবাই অনেক হাসাহাসি করত। যদিও রোহানের কখনো হাসি পায়নি, কিন্তু রিধি হেসে দেয়। রিধিকে হাসতে দেখেই ভালো লাগছে। রোহান চায় না তার মতো চাপা কষ্ট নিয়ে কেউ থাকুক। সে মন খুলে হাসতে পারবে না তো কি হয়েছে, আশেপাশের মানুষকে তো হাসাতে পারবে। সকালে উঠে রিধি হোটেলের সামনে গার্ডেনে হাঁটছিল। দিয়া রিধির কাঁধে হাত রেখে তার সাথে সাথে হাঁটা শুরু করলো। রোহান ভাইয়াকে কেমন লাগে তোর? অনেক ভালো, গতকাল আমাকে গিটার বাজানো শিখিয়েছে, আমার প্রথম ক্লাস। সবাই রোহান ভাইয়াকে ভয় পায়, আর তুই বলাতে এত সহজে মেনে নিয়েছিস ভাইয়া, অবাক করার বিষয়। দেখ, রিধি জানে কোথায় কিভাবে কথা বলতে হয়, আর আমি এমনিতে অনেক স্মার্ট, সো এটা আমার জন্য খুব একটা কঠিন ব্যাপার ছিলই না। জানিস, রোহান ভাইয়া একটু চাপা স্বভাবের, কিন্তু কালকে তোকে আর ভাইয়াকে একসাথে দেখে মনে হয়েছে তুই পারবি ভাইয়াকে খুশি রাখতে। মানে? মানে তোদের একসাথে মানিয়েছে, আর তুই যদি আমার ভাবি হয়ে যাস, ওয়াও কত মজা হবে। দিয়ে আমি রক্তিমকে ভালোবাসি। কি? দেখ, কারোর সাথে মন খুলে হাসা মানে এই না যে তাদের একসাথেই থাকতে হবে। আমি অন্য একজনকে ভালোবাসি, তেমনি রোহান ভাইয়াও হয়তো অন্য কাউকে ভালোবাসতে পারে। তুই যদি এভাবে বলিস আমার কেমন লাগতে পারে ভেবে দেখেছিস? ভালোবাসার মানুষকে পাইনি তাই কি হাসতেও বারণ? আর হাসতে দেখলে যদি লোকে অন্য ধরনের চিন্তা ভাবনা করে বসে, কোথায় যাব তখন? তাহলে কি আমরা হাসাও ছেড়ে দেব? সরি, আমি তো জানি তুই হয়তো ওভাবে বোঝাতে চাসনি, কিন্তু দিয়া, আজ বুঝতে পেরেছি মানুষ প্রেম করে কেন কষ্ট পায়। ক্লাসে যখন কিছু মেয়েদের দেখতাম বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হওয়ার পর কাঁদছে, তখন বুঝতে পারিনি তাদের কষ্টটা। আজ বুঝতে পারছি প্রেমে পড়া বড়ই খারাপ। অস্তিত্বকেই পুড়িয়ে বাড়ে। এই পুড়ে যাওয়ার গন্ধ আর ক্ষত কারোই চোখে পড়ে না। এই অনুভূতি বড়ই কষ্টের।
রিধির চোখে পানি দেখে দিয়া রিধিকে জড়িয়ে ধরল। আমি কখনো আর তোকে এসব বলবো না, তারপরও কাঁদবি না তুই। রক্তিমকে ভুলে যা। আমার বেস্টু অনেক ভালো একটা মেয়ে, দেখিস সবচেয়ে ভালো ছেলেটি তার জন্য সৃষ্টি করেছেন সৃষ্টিকর্তা, অনেক ভালোবাসবে তোকে। আমি ভালো ছেলের অপেক্ষা নেই। আমি তো আমার সৃষ্টিকর্তার কাছে একটাই আবদার করতে থাকবো, যাতে রক্তিম আমার হয়ে যায়। যতদিন রক্তিমের উপর অন্য কারো অধিকার হবে না, ততদিন আমি চেয়ে যাব। শেষ সেকেন্ড পর্যন্ত আমি রক্তিমের অপেক্ষায় থাকবো। বড় বেশি ভালোবেসে ফেলেছি যে আর উপায় নেই ফিরে আসার, কিন্তু রক্তিমকেও আর বিরক্ত করব না। কোনো চেষ্টা ছাড়াই অপেক্ষা করে যাব শুধু আমি। রিধিরা যেদিন বাসায় ফিরেছিল ওই দিন রাতেই রক্তিম ভালোভাবে ঘুমোতে পেরেছে। এর কয়েকদিন পর দিয়ার পছন্দের জায়গায় যাওয়ার প্ল্যান করে তারা। এবার রক্তিমও তাদের সাথে যায়, তবে জোনায়েদ হোসাইন যেতে পারেননি, কারণ ব্যবসার কাজ তাকেই দেখতে হবে রক্তিমের অনুপস্থিতিতে। আর এদিকে রোহান রাজিয়াকে ছাড়া যাবেই না বলে দিয়েছে, তাই রাজিয়াও তাদের সাথে যায় কক্সবাজার। রাজিয়া রহমান যাওয়াতে নবনী হোসাইনকেও যেতে বলেন। সকাল 7টায় তারা বাসা থেকে বের হয়। তারা বাসে করেই যাচ্ছে। নবনী আর রাজিয়া একসাথে বসেছিলেন। তারা তো সংসারের যাবতীয় গল্পে মশগুল। আর এদিকে দিব্য আর ঈশা মনের সুখে গল্প করছিল। ঈশা খুব বেশি আনন্দে আছে, কারণ তার ইচ্ছে ছিল কক্সবাজার আসবে বরের সাথে। আজ তার ইচ্ছেও পূরণ হতে যাচ্ছে। ঈশা সমুদ্রপ্রেমিক, তার সমুদ্র দেখতে খুব ভালো লাগতো। আজ দিব্যর সাথে সেই ভালো লাগা ভাগ করে নেবে ঈশা। ইফতা কানে হেডফোন লাগিয়ে ঘুমিয়ে আছে। তার পাশে রোহান এক দৃষ্টিতে তাকিয়ে আছে বাইরের দিকে। রোহানের সামনের সিটেই বসেছিল দিব্য আর ঈশা। না চাইতেও তাদের উষ্ণ কথাবার্তা কানে আসছিল তার। হেডফোন আনতে ভুলে গিয়েছিল সে। তা না হলে কে শুনতে চায় প্রেয়সীর প্রেমালাপ, তাও তার বরের সাথে, যে তার সবচেয়ে প্রিয় বন্ধু, তার ভাই। সহ্য করারও সীমা থাকে। রোহান পারছে না আর সহ্য করতে। রক্তিম আর অদিতি পাশাপাশি বসেছিল। অদিতি তো রক্তিমের কাঁধে মাথা রেখে ঘুম, আর রক্তিমের চোখে ঘুম তো বহুদূর, শান্তির ছায়াও দেখা যাচ্ছে না। ছটফট করছে তার মন। আর রিধি ও দিয়া মনে সুখে গল্প করছে আর প্ল্যান করছে কি করবে। হঠাৎ রিধি রোহানকে ডেকে বলল, রোহান ভাইয়া, একটা গান শোনাবেন? রোহান রিধির আবদার ফেলতে পারল না, কারণ সে চেয়েছিল কোনোভাবে মনকে ব্যস্ত রাখতে। এই সুযোগে দিব্য ঈশাও তাদের উষ্ণ কথাবার্তা বন্ধ করে রোহানের গানে মনোযোগ দেবে। হ্যাঁ, শুনতে পারি। কিন্তু আমি যে গানটা বলবো ওইটা গেয়ে শোনাবেন, সাথে গিটারও বাজাতে হবে। রাজি তো? রোহান হেসে বলল, রাজি। রিধির আবদার করা গানটি গাওয়া শুরু করে রোহান। তাসফিন জামানের উৎসর্গ গানটিতে সুর দিয়ে হালকা গুঞ্জনপূর্ণ পরিবেশটিকে শান্ত করে দেয় রোহান। আমার সবটুকু বিশ্বাস যে দিয়েছে ভেঙে, তাকে কৃতজ্ঞতা জানাই। সে দিয়েছে আমার অন্ধ চোখে আলো, যার বিশালতার মাঝে আমি একটুকু পাইনি ঠাই, তাকে কৃতজ্ঞতা জানাই। সে যে দিয়েছে আমার মহাশূন্যে আশ্রয়। আমার সব অপূর্ণতাই যেন হয় আমার শূন্য পথের প্রতি শ্রেয়তম আশীর্বাদ। যখন স্বর্গদ্বারে একা দাঁড়াবো তার অপেক্ষায়, যেন আমার অভ্যর্থনায় তাকে করে অনুতপ্ত। জানি তখনও সে আমার হবে না, তবু এই অপ্রাপ্তিটাই যেন আমায় করে পরিতৃপ্ত। আজ কোনো অনুভূতির গভীরে যেতে চাই না আর কখনো, যেখানে নিঃশব্দ কান্নায় স্বরচিত হয় একান্ত শোক। যা কিছু তার নির্দয় স্পর্শে দিয়েছে সৃষ্টি নিভৃতে আমার প্রশান্ত কল্পনার ঘর। আর যন্ত্রণার শিবিরে যে আবদ্ধ কান্না দেয় এক নির্লোভ নির্ভুল সুরের জন্ম। গান শেষ করার পর রোহান অনেক হালকা অনুভব করছে। এতক্ষণ বুকের ভেতর কষ্টের পাথর চেপে বসেছিল। গানের সাথে সে কষ্ট রোহান বের করে দিয়েছে। তারা বিকেলে পৌঁছে যায়। যে হোটেলে উঠেছিল সেটি তাদের খুব পছন্দ হয়। সব কিছু প্রাকৃতিক, সমুদ্র সৈকতের সামনেই হোটেলটি। পরের দিন সকালেই তারা সমুদ্রবিলাস করতে যায়। দিব্য আর ঈশা পাশাপাশি হাঁটছে। অপসরি কেমন লাগছে? অনেক বেশি ভালো লেগেছে। একটা কবিতা বানিয়েছি, শুনবে? অবশ্যই। অপসরই ভক্ত কিনা করতে পারে। ঈশা গলা ঝেড়ে শুরু করলো। সেই সমুদ্রের গর্জন আমাকে একটুও ভীত করেনি। শুধু জানতে চেয়েছি ওই গর্জন কি বলেছিল। নাম লিখে এসেছি ওই বালির উপর তোমার। পানির ঢল তা মুছে দিয়েছিল।
নীল আকাশের পানে মুগ্ধ চোখে চেয়ে রয়েছিলাম। স্নিগ্ধ হাওয়া মন ছুঁয়েছিল, গান ধরেছিলাম কণ্ঠনালীতে। ব্যর্থতায় সুর হারিয়ে গিয়েছিল। তারার মেলার অপেক্ষায় ছিলাম। রাতের আওয়ায় তারা লুকিয়েছিল। আমি খুঁজেছি তোমায়, অনেক খুঁজেছি। হাতটা ধরে হাঁটতে চেয়েছি, মুগ্ধ চোখে দেখতে চেয়েছি। শুধু তোমায় ভালোবাসতে চেয়েছি। সমুদ্রের গর্জন আজ তোমায় ভীত করবে না, কারণ আমি আছি পাশে। পানির ঢল আমার নাম মুছে দিতে পারবে না, কারণ তা লিখে দিয়েছি তোমার হৃদয়ে। মুগ্ধ চোখে তুমি অন্যদিকে তাকাতে পারবে না, কারণ পাশে তোমার বরটা আছে। গান তোমার শরীর হতে পারবে না, কারণ সুর দেওয়ার মানুষ তোমার কাছে। আর কারো অপেক্ষায় থাকতে পারবে না, কারণ অপেক্ষার দিন তো এখন শেষ হয়েছে। আমায় আর খুঁজতে হবে না, কারণ হাতটি আমি আর ছাড়ছি না। মুগ্ধ চোখে আমায় দেখতে হবে না, কারণ আমি তোমায় ভালোবাসায় ছেড়ে কোথাও যাচ্ছি না। ঈশা হেসে দেয় দিব্যর কবিতা শুনে। আমার ছোঁয়ায় বদলেছ, ভালোই কাব্য বানিয়েছ। তোমার ছোঁয়ায় হারাবো নিজেকে, কোনো ক্ষতি আছে কি তাতে? হয়েছে, আর প্রেমিক পুরুষ হতে হবে না, চলো। রিধি, দিয়া আর ইফতি গল্প করছিল। রক্তিম রিধিকে যেই ডাক দেবে, অদিতি রক্তিমের হাত ধরে টেনে নিয়ে গেল। এখানে এসেও রিধির সাথে কথা বলার সুযোগ পাচ্ছে না রক্তিম। এদিকে তারা অনেক ঘোরাঘুরি করেছে সারাদিন। রাতে তারা হোটেলে ফিরেছে। তাদের হোটেলে কিছু বখাটে ছেলে উঠেছে, তাদের সাথে একটি মেয়েও আছে। তাদের দেখেই রক্তিম, রোহান আর দিব্য বুঝতে পেরেছিল তারা কী ধরনের হতে পারে। হোটেলে আসার আগেই তারা সব মেয়েদের বলে দিয়েছে একসাথে থাকতে, কিন্তু রিধি তো এক কান দিয়ে ঢুকায়, আরেক কান দিয়ে বের করে দেয় সব কথা। রাতে সে হাওয়া খাওয়ার জন্য রুম থেকে বের হয়। সামনের খোলা জায়গায় এসে বসলো রিধি, চোখ বন্ধ করে বসে আছে। হঠাৎ কাঁধে কারো হাতের স্পর্শ পেল। চোখ খুলে দেখলো তিনটি মাতাল ছেলে তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। রিধি ভয়ে দাঁড়িয়ে যায়। ছেলেগুলো রিধির কাছে আসার চেষ্টা করছে, আর রিধি পেছনে যাচ্ছে। তার হাত পা কাঁপছে। রোহান ওই সময় হোটেলের বাইরে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল ফয়সাল আহমেদের সাথে। রক্তিম রিধিদের রুমের সামনে এসে দাঁড়ালো। দিয়া আর রিধি একই রুমে উঠেছিল, এখন অদিতিও নেই। এটি ভালো সুযোগ রিধির সাথে কথা বলার। দরজায় ঠোকা দেওয়ার পর দিয়া দরজা খুলল। ভাইয়া আপনি? রিধি কোথায়? একটু বেরিয়েছিল। মানে কোথায় বেরিয়েছে? বাইরে গেছে, ভালো লাগছিল না রুমে, তাই। রক্তিম দাঁতে দাঁত চেপে বলল, তোমাদের মানা করেছিলাম হোটেলে বাইরে না যাওয়ার জন্য, কানে কি ঢুকেনি? দিয়া কিছু বলার আগেই রক্তিম দেরি না করে বেরিয়ে গেল রিধিকে খুঁজতে। হোটেল থেকে বের হওয়ার সময় রোহানের সাথে দেখা। রিধিকে দেখেছো? ওরা তো রুমে। দিয়া বলেছে বের হয়েছে। মানে কি? মানা করেছিলাম না ওদের? চলেন তাড়াতাড়ি। রক্তিম আর রোহান রিধিকে হোটেলের বাইরে খুঁজে পায়নি। রক্তিমের ভয়ে হাত পা কাঁপছে। এখানে না থাকলে কোথায় যেতে পারে? বিচে যায়নি তো? মেয়েটার কি মাথা খারাপ হয়েছে? রোহান আর রক্তিম বিচে চলে যায় রিধিকে খুঁজতে। বিচের কাছে যেতেই শুনতে পায় রিধির কান্নার শব্দ। অন্ধকার ছিল চারপাশে, তবুও চাঁদের আলোয় দূরে থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে কিছু ছেলে ঘিরে রেখেছে রিধিকে। টেনে হিসড়ে নিয়ে গিয়েছিল রিধিকে তারা। সঠিক সময়ে রোহান আর রক্তিম রিধিকে খুঁজে পায়, তা না হলে খুব বড় বিপদ নেমে আসতো রিধির জীবনে। রোহান আর রক্তিম ছেলেগুলোকে ইচ্ছে মতো পিটিয়েছে। রোহানের বাবার এক বন্ধু এইখানেই একটি থানার ওসি ছিলেন, তাকে ফোন করায় সবকটিকে ধরে নিয়ে যায়। সাথে মেয়েটিকেও যেটি তাদের সাথে এসেছিল। রক্তিমের মেজাজ খুব খারাপ ছিল। রিধির হাত শক্ত করে ধরে তাকে টেনে বসা থেকে দাঁড় করালো, তারপর কষে একটা চড় বসিয়ে দিল গালে। রিধি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে অসহায়ের মতো। রক্তিম চিৎকার করেই রিধির সাথে কথা বলছিল। তুমি কি এখনো বাচ্চা রিধি? বোকার মতো কাজ করে সব সময়, মাথায় কি ঘিরো নেই তোমার? মানা করে পরও রুম থেকে কেন বেরিয়েছিলে? আপনি মারলেন আমায়? আরেকটা লাগিয়ে দেবো বেশি কথা বললে। রোহান রক্তিমকে শান্ত করায়। যদিও রোহানের মাথাটা খারাপ ছিল ওই সময়, কিন্তু এভাবে রাগ দেখিয়ে কোনো লাভ নেই। সেও ঈশাকে একবার বকেছিল এমন কারণে, যদিও ঈশার দোষ ছিল না, কিন্তু রাগ নিয়ন্ত্রণ রাখতে না পেরে অনেকগুলো কথা শুনিয়ে দিয়েছিল ঈশাকে। তাই ঈশা তাকে ভুল বুঝেছিল। কিন্তু আজ রিধির দোষ আছে। তাকে মানা করার পরেও কেন বের হয়েছে রুম থেকে?
বের হওয়ার ইচ্ছে থাকলে রক্তিম, রোহান বা ইফতিকেও তো বলতে পারত। তবুও রোহান রাগ নিয়ন্ত্রণ করে রক্তিমকে চলে আসতে বলল রিধিকে নিয়ে। রিধি এ রুমে এসে অনেক কান্না করলো। রিধি মনে মনে বলছে, আই হেট ইউ রক্তিম, তুমি আমাকে ভালোবাসো না তাও মেনে নিয়েছিলাম, আর আজ আজ তো আমার উপর হাতও উঠিয়েছো। এত তুচ্ছ আমি তোমার চোখে? এত খারাপ পাবো তুমি আমায়? আমার দোষ কোথায় এখানে? রক্তিমের আর ঘুম হয়নি। সারা রাত সে বারান্দায় বসেছিল, হাতটির দিকে তাকিয়ে আছে। কিভাবে পারল সে রিধির গায়ে হাত তুলতে? রাগটি নিয়ন্ত্রণে রাখতে পারেনি সে। এখন কই কষ্টগুলো আর নিতে পারছে না সে। দু ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। আজ সে রিধিকে আঘাত করে কাঁদেছে। খুব গভীরতা আছে এই কষ্টের। যে ক্ষত দিয়েছে রিধির মনে, তা সেরে ওঠার আগেই নতুন ক্ষত দিল। রিধি ক্ষমা করলেও রক্তিম নিজেকে ক্ষমা করতে পারবে না। পরের দিন রাতে সবাই বাইরে বসে গল্প করছিল। আগামীকাল তারা চট্টগ্রাম চলে যাবে। সেন্ট মার্টিন যাওয়া আর হয় না তাদের, কারণ ঈশার ফাইনাল এক্সাম শুরু হবে। আর দিয়া এবং রিধিদের ভর্তি সংক্রান্ত কাজও বাকি আছে। অন্যদিকে গতকাল রিধির সাথে যে দুর্ঘটনা ঘটেছিল সেই কারণে সবার মন খারাপ। রক্তিম রিধির সাথে কথা বলার কোনো সুযোগ পায়নি আর। রক্তিম রিধির সামনে গেলেই সে দৌড়ে পালিয়ে যায়। রিধি দৌড়ে পালানোর সময় দিয়ার সাথে ধাক্কা খেল। ইস, বাঘের পাল্লায় পড়েছিস নাকি? এবার চোখ বেঁধে কোথায় দৌড়াচ্ছিস? বাঘ না হাতি। বাঘ তো তাও খুব সুন্দর, দেখলেই মায়া লাগে। ওই রাক্ষসটা তো হাতির চেয়েও জঘন্য। আবার কি করলো? কাল রাতে থাপ্পড় মেরেছিল এক গালে, দেখ কেমন লাল হয়ে আছে এখনো। এখন আবার খুঁজছে আরেক গালে বসানোর জন্য। তোকে কে বলেছে চড় মারার জন্য খুঁজছে? রাক্ষসটা চায় আমার বিয়ে হয়ে যাক, যেন আমি বিদায় হয়ে এই বাসা থেকে, তাই খুঁজছে। এক গালে চড় খেলে বিয়ে হয় না তাই। রিধি, উনি এই থিওরি কিভাবে জানবে? আমি বলেছিলাম। তাহলে তোকে চড় আর একটা মেয়েই ছাড়বে। দিয়া কথাটি বলেই হেসে দিল। রিধি ভেংসি দিয়ে চলে গেল। রাতে তাদের হোটেলের সামনে একটি পার্টি হচ্ছিল। তারা সবাই সেখানে যায়। রিধি এক কোণে বসে আছে বিষণ্ণ মনে। এতদিন তারা অনেক মজা করেছিল, কিন্তু আজকে পরিবেশটাই নীরব লাগছে সবার। রোহান ভাবছে কিছু তো কমতি আছে। হ্যাঁ, রিধির হাসির কমতি আছে। রিধি হাস্যকর কথাবার্তা আর দুষ্টমিতে মাতিয়ে রেখেছিল এতদিন সবাইকে, কিন্তু আজ সে নীরব। তাই আর সবাই যেন নীরবতায় সায় দিচ্ছে। রিধি এ কয়েকদিনে রোহানের গানের ভক্ত হয়ে যায়। যখন তারা সিলেটে ছিল, রোহানকে একদিন বলেছিল রিধি, ভাই, আপনার গানের সুর এক প্রকার ঔষধ। আমার মন ভালো হয়ে যায়। আপনি কিছু মনে না করলে আমি কয়েকটা রেকর্ড করে নিই। সব সময় তো আপনার সাথে আর দেখা হবে না, তখন মন খারাপ হলে ঔষধ কোথায় পাবো আমি? তাই ভাবছি মোবাইলে রেখে দিব। রোহান হেসে বলেছিল, মন খারাপ থাকলে কিছুই ভালো লাগে না, শরীর দুর্বল লাগে। শারীরিক অসুস্থতার হাত থেকে মানসিক অসুস্থতা খুবই জটিল। শারীরিক অসুস্থতা থেকে পরিত্রাণ পেতে কিছু টাকা খরচ করলেই হয়, কিন্তু লাখ টাকা খরচ করেও মনের রোগ সেরে ওঠে না। আর আমি যদি কারো মনের রোগ সারাতে পারি তাহলে নিজেকে অবশ্যই ভাগ্যবান মনে করব। রোহান বুঝতে পেরেছে রিধির এখন ঔষধ লাগবে। রোহানের গানের সুর রিধিকে সুস্থ করে দেবে। রোহান গিটার নিয়ে আসলো। গিটারে সুর তোলার সাথে সাথে সবাই রোহানের দিকে তাকালো। রিধিও তাকালো। রোহান রিধির দিকে তাকিয়ে গাওয়া শুরু করলো। সে যে বসে আছে একা একা, রঙিন স্বপ্ন তার বুনতে। সে যে চেয়ে আছে ভরা চোখে, জানালার ফাঁকে মেঘে ধরতে। তার গুনগুন মনের গান বাতাসে ওড়ে, কান পাতো মনে পাবে শুনতে। তার রঙের তুলির নাচে মেঘেরা ছোটে, চোখ মেলো যদি পারো বুঝতে। তার গুনগুন মনের গান বাতাসে উড়ে, কান পাতো মনে পাবে শুনতে। তার রঙের তুলির নাচে মেঘেরা ছোটে, চোখ মেলো যদি পারো বুঝতে। সে যে বসে আছে, সে যে বসে আছে। রিধি রোহানের দিকে তাকিয়া হেসে দিল। রিধিকে হাসতে দেখে রোহানের খুব ভালো লাগছে। রিধি আর রোহানের এমন চোখের ইশারায় কথা বলা রক্তিমের মোটেও পছন্দ হচ্ছে না। ভেতরটা তার জ্বলেই যাচ্ছে। নবনী তাদের দুজনকে একসাথে হাসতে দেখে রাজিয়াকে বললেন, রাজিয়া আপা, রোহান আর রিধিকে একসাথে ভালো মানিয়েছে, তাই না? আমিও তাদের দেখে এটি ভাবছিলাম। আমার রোহানকে খুব পছন্দ হয়েছে। রিধিও অনেক লক্ষ্মী একটা মেয়ে।
বলছিলাম কি, সম্পর্কটা কি আগানো যায় না? আপনার মতো ভালো একজন শাশুড়ি, রোহানের মতো ছেলে যদি স্বামী হিসাবে পাই, আমার মেয়েটা ভালো থাকবে, নিশ্চিত থাকতে পারবো আমরা। আপনার কথায় আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপনি তো জানেন আমাদের পরিবারের সমস্যা। রোহানের দায়িত্ব ওর বাবার উপর, আর রোহানের একটি পছন্দ অপছন্দ আছে। আর এখনও মাস্টার্স শেষ হয়নি, পড়াশোনা শেষ হওয়ার পর ভেবে দেখা যাবে। ঠিক বলেছেন, তবে শুভ কাজে বেশি অপেক্ষা না করাই ভালো। ঈশাকে আনুষ্ঠানিকভাবে উঠিয়ে আনার পর আমি দেখব ব্যাপারটা। আপনাদের সাথেও বহু বছরের পরিচয় আছে। জি, আমরা তো পাশেই আছি। কিছুক্ষণ পর পার্টিতে সবাই রোহানকে আরেকটি গান গাওয়ার অনুরোধ করলো। সবাই কাপল ডান্স করবে রোহানের গানের তালে তালে। রোহান গাওয়া শুরু করলো। তুমি বরুণা হলে হব আমি সুনীল, তুমি আকাশ হলে হব শঙ্খচিল, তুমি নদী হলে হব আমি জল, তুমি শ্রাবণ হলে হব শ্রাবণ ঢল, তুমি পাহাড় হলে হব আমি সবুজ, তুমি শাসন করলে হব আমি অবুঝ, তুমি অরণ্য হও হব পাখি, তুমি অশ্রু হও হয়ে যাব আখি, তুমি জীবন হলে হয়ে যাব আমি প্রেম, তুমি নকশি কাঁথা হলে হব কারু হেম। না 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 না। দিব্য আর ঈশা তার চোখের সামনেই একে অপরের হাত ধরে ডান্স করছিল। ঈশার মাঝে লজ্জা, আনন্দ, দিব্যর প্রতি ভালোবাসা স্পষ্ট বোঝা যাচ্ছে। তারা তো সুখে আছে, রোহানের চোখেই শুধু বেদনা। তাদের একসাথে দেখে কণ্ঠ ভারী হয়ে আসছে তার। এদিকে অদিতি রক্তিমকে টেনে নিয়ে যায় কাপলদের মধ্যে। অদিতি, কি করছো তুমি? আমরাও একসাথে ওদের মতো ডান্স করব। আমরা কাপল না, ওকে? এখন না তো কি হয়েছে, হয়ে যাব। অদিতি প্লিজ, আমার মন ভালো নেই। আমি সবার সামনে কেঁদে দেবো কিন্তু। না চাইতেও রক্তিমের অদিতির সাথে ডান্স করতে হচ্ছে। রিধি তাদের একসাথে দেখে মনে মনে অনেক কষ্ট পায়। ডিনার করার পর সবাই যার যার রুমে চলে গেল। রক্তিমের এই মুহূর্তে রিধিকে উঠিয়ে নিয়ে যেতে মন চাইছে। আর এদিকে রিধি আর দিয়া মোবাইলে গেমস খেলছে পাল্লা দিয়ে। রোহানের গান শুনে মনটা ভালো হয়ে গেছে রিধির। বদমেজাজি রাক্ষসটার কথা চিন্তা করে সে আর মনটা খারাপ করতে চায় না। রোহানের হোটেলের বাইরে খোলা আকাশের নিচে বসে আছে। দিব্য তার পাশে এসে বসল। মন খারাপ? মন ভালো রাখার ওষুধ নেই। তোর মন ভালো রাখার ওষুধ কি আমাকে বল, আমি এনে দিচ্ছি। রোহান রহস্যময় হাসি দিল, আবার আকাশের দিকে তাকিয়ে চোখ বন্ধ করল। মনে মনে বলল, তোর কাছে কোনো ওষুধ নেই দিব্য? বাবা মার এক হতে পারলে আমার রোগের প্রথম ডোজ আমি পেয়ে যাব, কিন্তু দ্বিতীয়টা তোর কাছে। ঈশাকে তো আমি হারিয়ে ফেলেছি, আমার ভালোবাসা তো হেরে গেছে। আমি কিভাবে সুস্থ হব? কে করবে আমার সুস্থ এখন? আমার সুস্থতা তোকে সুস্থ রাখবে, আর এই রোগ আমার জীবন চলার পথে তেমন বাধা দেবে না, কারণ আমি তো অভ্যস্ত। দিব্য রোহানকে নীরব থাকতে দেখে বলল, তুই রিধিকে পছন্দ করিস? রোহান মাথা তুলে বলল, হোয়াট? কী বলছিস এসব? খারাপ কি বলছি? আমি ওকে বোনের চোখে দেখি, আর এরকম কোনো চিন্তা আমার মাথায় আসেনি। দিয়া আর রিধি আমার চোখের সামনে। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। রিধি মন খারাপ ছিল, তাই ওর মন ভালো করার জন্য আমি গান গেয়েছিলাম, দ্যাটস ইট। সকালে তারা চট্টগ্রামে চলে আসে। এর কিছুদিন পর ঈশাদের ফাইনাল এক্সাম শেষ হবে। সে থার্ড ইয়ারে উঠে যায়। রক্তিমকেও কোম্পানির কাজে 3 মাসের জন্য দেশের বাইরে যেতে হয়। অদিতি তার সাথেই যায়, কারণ সেখানে অদিতির বাবাও আছেন। এই 3 মাসে রিধি শুধু রক্তিমকে ভেবে ভেবে কাটিয়ে দিয়েছে। তার মাথায় সারাদিন একটাই চিন্তা ছিল, রক্তিম অদিতিকে নিয়ে ঘুরেছে হয়তো। তারা অনেক আনন্দে আছে। 3 মাস পর দিব্য আর রোহানের মাস্টার্স শেষ হয়। প্রথম ইউনিভার্সিটিতে 2 ভাইয়ের জব হয়ে যায়, আর রক্তিমও দেশে ফিরে আসে। রিধিকে ফোন দিয়েছিল রক্তিম অনেকবার এই 3 মাসে, কিন্তু রিধি একবারও ধরেনি। তবে সে অদিতিকে সাথে নিয়ে আসেনি। অদিতির জন্য এতদিন রিধির সাথে কথা বলতে পারেনি, কিন্তু এখন আর কোনো বাধা নেই। কিন্তু রক্তিম জানে না তার ভালোবাসার জন্য অপেক্ষার এখন কি সমাপ্তি হতে পারে। হয়তো নিভে যেতে পারে রক্তিমের ভালোবাসার গল্প,
হয়তোবা রিধির শেষ সেকেন্ডের অপেক্ষায় জ্বলে উঠতে পারে তাদের ভালোবাসার নতুন গল্প। দিব্য আর ঈশার আনুষ্ঠানিকভাবে বিবাহ উৎসবের আয়োজন শুরু হয়। যেহেতু দিব্য জব পেয়েছে তাই এখন সে ঈশার দায়িত্ব নিতে পারবে। এতদিন বৈধভাবে তাদের প্রেম চলছিল। রাজিয়া রহমানও এখন পুত্রবধূকে ঘরে তুলতে চান, তাই আর দেরি করলেন না। এক সপ্তাহের মধ্যে তাদের বিয়ের কার্ড ছাপানো হয়ে যায়। এরপর দিব্য আর ঈশার বিয়ের বাজার করা শুরু হয়। আরও এক সপ্তাহ চলে যায় তাদের বিয়ের বাজার, সব ধরনের আয়োজন, সবাইকে খাওয়া দাওয়া করা এসবে। রোহানও মুখে প্লাস্টিক হাসি ঝুলিয়ে দিব্যর খুশিতে অংশ নিচ্ছে। আজ সারাদিন দিব্যর সাথেই ছিল। অনেক রাত করেই বাসায় আসে রোহান। রাত 1:30 বেজে যায়। বাসায় এসে যা দেখল তার জন্য মোটেও প্রস্তুত ছিল না রোহান। উষা ফয়সালের পা ধরে বসে আছে। অনেক কান্না করেছিল সে। রোহান দৌড়ে এসে উষাকে উঠিয়ে চেয়ারে বসায়। উষামা, তুমি এভাবে কাঁদছো কেন? ফয়সাল আহমেদের দিকে তাকিয়ে বলল, বাবা কি হয়েছে? আমি না কিছুই বুঝতে পারছি না। তোর উষামাকে জিজ্ঞেস করে দেখ। আমাকে কেন জিজ্ঞাসা করবে ফয়সাল? উত্তর তোমার কাছে, সব প্রশ্নের উত্তর তোমার কাছে আছে। এতটা বছর তোমার অপেক্ষায় ছিলাম। আর কত? আমার একটা জীবন আছে তো। সমাজের মানুষ কত কথা রটিয়ে যাচ্ছে। আমার কথা তুমি কি একবারও ভাবনি? শুধু রাজিয়া রাজিয়া রাজিয়া, সারাদিন রাজিয়া। চলে গিয়েছে তোমাকে ছেড়ে তোমার রাজিয়া, তারপরও তুমি ওই মহিলার অপেক্ষায় আছো। রোহান একটু গরম হয়ে বলল, ইনাফ উষামা, আমার মাকে নিয়ে আর একটাও বাজে কথা বলবে না। তুমি কি জানো আমার মার সম্পর্কে? রঘু, তুইও এখন তোর বাবার মতো হয়ে গেছিস। যে মা তোকে ছেড়ে চলে গিয়েছিল, তোর কথা ভেবেও দেখেনি, আর সেই তোর জন্য এত গুরুত্বপূর্ণ। উষা, খবরদার, আমার ছেলেকে যদি কোনো উল্টাপাল্টা কথা বোঝাও ভালো হবে না কিন্তু। আর এত রাতে অভদ্রের মতো আমার বাসায় এসে আমাকে বিরক্ত কেন করছো? লোকে কথা না রটিয়ে আর কি করবে বলো? এখন বাসায় যাও। আমি তোমায় এত রাতে আমার বাসায় থাকতে দিতে পারি না। আমি তোমাকে ভালোবাসি ফয়সাল। আমি আর কতবার বলবো আমি তোমাকে ভালোবাসি না? উষা, তুমি আমাকে বাধ্য করো না কঠোর হতে। বেশি বাড়াবাড়ি করছো তুমি। আজিজ ভালো ছেলে, ওকে বিয়ে করার পর তুমি সুখী হবে। এখন যাও। তোমাকে ছাড়া আর কারোর সাথে ভালো থাকবো না আমি। রোহান উষার হাত ধরে তাকে সোফায় বসালো। উষামা, ভালোবাসায় কোনো জোর খাটানো যায় না। তুমি যাকে ভালোবাসো সে তোমাকে ভালো না বাসলে সেখানে তোমার কোনো অপরাধ নেই। ভাগ্য হয়তো তোমাদের সাথে ছিল না, কিন্তু ভাগ্য পরিবর্তন করা যায়। তুমি হয়তো বাবাকে ভালোবাসো, বাবাও তো মাকে ভালোবাসে। একটা পরিবার ছিল আমাদের, শেষ হয়ে গেছে সব। কিন্তু আমি আবার সব ঠিক করে দিতে চাই। আমারও অনেক ইচ্ছে হয় বাবা মা ভাই বোনকে নিয়ে একসাথে থাকার। একটা নর্মাল পরিবার হোক আমার বাবা মা দুটোই চাই। বাবা মা তো এখনও তালাক হয়নি, হয়তো আল্লাহ চায়নি তারা আলাদা হোক। হয়তো এতটা বছর তাদের অপেক্ষায় কোনো ভালো সমাপ্তি হবে। তুমি বাধা দিও না প্লিজ, তখন কেউ ভালো থাকবে না। আমি তোমাকে মায়ের জায়গায় কখনো বসাতে পারবো না। দিয়া আর দিব্যকে বলেছি আমার বাবার কোনো দোষ নেই, তারা ভুল বুঝেছে আমার বাবাকে। এখন তোমার জেদ আমাকে তাদের সামনে ছোট করে দেয়। আর মাকে আমি কিভাবে মুখ দেখাবো? এত বছরেও মা তৃতীয় কোনো ব্যক্তিকে তার জীবনে আসতে দেননি। একাই বড় করেছে দিব্য আর দিয়াকে। হয়তো তিনি বাবার অপেক্ষায় ছিলেন। এভাবে মনটা ভেঙে দিও না তার। তুমি অন্যকে কষ্ট দিয়ে সুখী হবে না। ভালোবাসায় ত্যাগ করে অন্যের ভালোবাসার সুযোগ দিতে হয়। দেখবে তোমার জীবনে ভালোবাসার অভাব হবে না। আমিও ত্যাগ করেছি আমার ভালোবাসা। জানো, আমি বিনিময়ে আমার মাকে পেয়েছি, একটা আদরের বোন পেয়েছি, আমার জীবনের চেয়ে প্রিয় একটা ভাই পেয়েছি যে আমাকে নিজের চেয়েও বেশি ভালোবাসে। উষামা, তোমাকে সম্মান করি আমি। প্লিজ তুমি চলে যাও আমাদের জীবন থেকে। আমাদের পরিবারটা জোড়া লাগানোর ইচ্ছে আছে আমার পরিবারটার জোড়া লাগানোর ইচ্ছে আছে আমার। দয়া করে সব ধ্বংস করে দিও না। কিছুদিন পর দিব্যর বিয়ে। বাবাকে দেখো কত দুর্ভাগ্য তার। তোমার চেয়ে বহুগুণ কষ্টে এসেছে। নিজের ছেলের বিয়েতে যাওয়ার কোনো অধিকার নেই তার। তুমি তো বাবাকে ভালোবাসো, তাই না? কিভাবে পারবে তাকে কষ্ট দিতে বলো?
রোহানের কথাগুলো আজ উষা বুঝতে পারছে। কি করছে এতটা বছর, কার জন্য অপেক্ষায় ছিল, যাকে পাওয়ার জন্য এত কিছু করেছে সে, আজ তাকে পেয়েও হারিয়ে ফেলেছে। রাজিয়া নেই তাদের দুইজনের মাঝে, তবুও ফয়সালের মনে এখনও রাজিয়াই আছে। উষা আর পারছে না দাঁড়িয়ে থাকতে, লজ্জায় নিজেকে খুন করে ফেলতে মন চাইছে তার। এতটা নির্লজ্জ হয়ে পড়েছে যে আজ রোহানও তাকে বোঝা ভাবছে। এতটুকু বাচ্চা যাকে ছেলের মতো ভালোবাসে ছিল, আজ সেও চায় না উষাকে। উষা বেরিয়ে গেল কিছু না বলে। রোহান ফয়সালের কাছে এসে বলল, বাবা, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে সব। অনেক বড় হয়ে গিয়েছিস, সব বুঝিস। তোর মা কেমন আছে রে? অনেক ব্যস্ত তাই না? ছেলের বিয়ে সব একা একা সামলাচ্ছে না। আমি আছি তো। আর দিব্য নিজেই করেছে অনেকটা কাজ, আর অনেকও আছে। তুমি চিন্তা করো না, ঘুমিয়ে যাও। সকালে ফোন বাজার শব্দে ঈশার ঘুম ভাঙল। ঘুম ঘুম কণ্ঠে বলল, কে? তোর বরের শালি। মারিয়া, তুই এত সকাল সকাল? তুই বিয়ে করছিস বলে কি আমাদের ভুলে যাবি? ঈশা বিছানাতে ছেড়ে উঠে বসল। ভুলে কই গেলাম, বিয়ে দাওয়াত তো দিলাম। দাওয়াত না, তোকে চাই। আমাকে নিয়ে কি করবি? আমাদের জন্য একদিন উৎসর্গ কর, দেখা করি আমাদের সাথে। কবে? আজকে। আচ্ছা, কোথায় আসবো? আমি তোকে নিয়ে আসব। সো এখন ঘুমা, রাখছি। হুম। ঈশা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিল। বিকেলে মারিয়া এসে ঈশাকে নিয়ে গেল রাইসাদের বাসায়। ঈশা সেখানে সবাইকে দেখে খুব খুশি হলো। ঈশার বিয়ে উপলক্ষে এই পার্টি রেখেছে ঈশার বান্ধবীরা। রাইসার বাসায় কেউ ছিল না। রাইসার বাবা মা আর ছোট বোন গ্রামের বাড়ি ছিল, তাই রাইসাদের বাসায় এই পার্টি করার প্ল্যান করেছে। তারা সবাই সেজেগুজে শাড়ি পরল। ঈশা লাল পাড়ের হলুদ শাড়ি পরেছে। সবাই কেক কাটলো, ঈশাকে হলুদ লাগালো। অনেক মজা করছে আজ ঈশা। সাদিয়া বসে বসে ঈশার ভিডিও করে সব দিব্যকে পাঠিয়ে দেবে। দিব্য ভিডিওগুলো দেখে হাসছে। দিব্য ঈশাকে প্রথম নাচতে দেখছে। আজ তার অপসরীকে বেশি সুন্দর লাগছে। মনে হচ্ছে একটি হলুদ পরী পৃথিবীতে নেমে এসেছে শুধু দিব্যর জন্য। দিব্য মনে মনে বলছে, আর মাত্র 3 দিন, এরপর তুমি দিব্যর রাজ্যের পার্মানেন্ট বাসিন্দা। আর পালানোর উপায় নেই, সারাদিন বসিয়ে রাখবো চোখের সামনে। 2 দিন পর ঈশা দিব্যর মেহেদি রাত্রি। মেহেদি একসাথেই হয়। ঈশা অফ হোয়াইট লেহেঙ্গা পরেছে, দিব্য সাদা পাঞ্জাবি। দুজনকে একসাথে খুব মানিয়েছে। রোহান আজ নীল রঙের পাঞ্জাবি পরেছে। রোহানকে ঈশার বান্ধবীদের ঈশাকে ঘুতাঘুতি দিচ্ছে। ঈশা বিরক্ত হয়ে বলল, কি করছিস এসব? আজকে দিনটা অন্তত আমার মান সম্মানের খেয়াল রাখ। দিব্যি ভাইয়ের ভাইটা না কিউটের ডিব্বা, আমার সাথে একটু। খবরদার, একদম নজর দিবি না। তোকে আমি আমার যা বানাবো না। সারাদিন ঘুমাবি আর আমাকে দিয়ে কাজ করাবি। হুম। এমন করে বলবি না, নজর লাগিয়ে দিব কিন্তু। তখন আর বিয়েই হবে না তোর দেবরের, আর তোর সাহায্য লাগবেও না আমার। দিব্যি ভাই আছে না? হুম। আমার পর থেকে দূরে থাক। আর পটানো এত সহজ না রোহান ভাইয়াকে। মাথার তাপমাত্রা সব সময় উপরে থাকে, চটকা মেরে দেবে একেবারে। তখন তোকে খুঁজেও পাওয়া যাবে না স্বর্ণালী শিবিরে। দিব্য আর ঈশা পাশাপাশি বসে আছে। রোহান তাদের দিকে তাকিয়ে হাসল। মাইক্রোফোন হাতে নিয়ে বলল, আজকে রাতটা অনেক স্পেশাল আমার ভাইয়ের জন্য। আগামীকাল সে তার ভালোবাসার মানুষটির সাথে নতুন জীবন শুরু করবে। তাদের নতুন জীবন সুখের হোক, এই দোয়া করি। রোহান গিটার হাতে নিয়ে দিব্যর দিকে তাকিয়ে বলল, তোমাদের জন্য। এ যেন সহজ স্বীকারোক্তি, আমি যুগান্তরী নই। এ যেন ভীষণ আক্ষেপ আমার, আমি দিগ্বিজয়ী নই। শুধু একটাই আশা, আমি বুকে জড়িয়ে রব। সারাটি জীবন তোমার নিয়ে কোনো এক নিঃসঙ্গ রোদেলা রাত্রে দেখেছি। প্রিয়তমা, তোমার চোখের মিষ্টি হাসি কোনো এক দুঃসহ জোছনা দিনে বাতি নিভে গেলে কড়া নাড়িয়ে তোমার হাতের ঘরে কিছু অর্থহীন স্বপ্ন বুনে ডেকেছি তোমায়। প্রিয়তমা, তুমি কোথায়?
বিন্দু আমি, তুমি আমায় ঘিরে, বৃত্তের ভেতর শুধু তুমি আছো, মাতাল আমি এই তোমার প্রেমে, তাই অর্থহীন সবই যেন প্রেমে লাগে। মেহেদি অনুষ্ঠান শেষ হলে রোহান বাসায় চলে যায়। আগামীকাল দিব্য ঈশার বিয়ে। কালকের রাতটা তাদের জন্য স্পেশাল আর রোহানের জন্য বেদনার। ঈশার রেকর্ড করা কবিতা, গান এখনও আছে মোবাইলে। রোহান শুনছে মনোযোগ দিয়ে আর জ্বলছে বিরহ শোকে। কাপা গলায় আকাশের দিকে তাকিয়ে ঈশার জন্য একটা গান গাইবে সে। ঈশা শুনবে না। ঈশার জানা হবে না আজ একটা নিঃসঙ্গ মানুষ তার ভালোবাসার ত্যাগ দিচ্ছে। ঈশা দেখবে না সেই অশ্রুসিক্ত চোখ, যে চোখ ঈশাকে নিয়ে স্বপ্ন দেখেছিল। একটি ভাঙ্গা মন যেখানে বসিয়ে রেখেছিল ঈশা নামের একটি মেয়েকে খুব যত্নের সাথে। ঈশা, তোমার জন্য একটা গান গাইব আজ, শুধু তোমার জন্য। যখন নিঝুম রাতে সব কিছু চুপ, নিষ্প্রাণ নগরীতে ঝিঝিরাও ঘুমায়, আমি চাঁদের আলো হয়ে তোমার কালো ঘরে জেগে রই সারা নিশি, এতটা ভালোবাসি, এতটা ভালোবাসি। এ কি অপরূপ সুন্দর তার স্বপ্নের বর্ষা রাতে, আমি ভিজে ভিজে মরি মিছে মগ্ন প্রভাতে। দেখি ভীষণ অন্ধকার মাঝে আলো ছায়া তার নুপুর বাজে, আমি যেভাবে শিহরিত, আমি সূর্যের আলো হয়ে তোমার চলার পথে। আমি সেই সুতো হব যে তোমায় আলোকিত করে নিজেই জ্বলে যাব, আমি সেই নৌকো হব যে তোমায় পার করে নিজেই ডুবে যাব। এক দীর্ঘ হতাশায় কেটে যায় রোহানের জন্য আসা এই কালো রাতটি। পরের দিন রাতেই দিব্য ঈশার বিয়ে। খুব ধুমধাম করেই বিয়ে হয়। ঈশাকে আনা হয় তার শ্বশুর বাড়ি। দিব্যর রুমে ঈশাকে নিয়ে যায় দিয়া। ভাবি, তুমি ফ্রেশ হয়ে নাও। আচ্ছা। দিব্য বেশি দেরি করেনি তার অপসরীর কাছে আসতে। দিব্যকে দেখে ঈশা বিছানা ছেড়ে উঠল। দিব্যকে সালাম করলো। আজ আর তোমার প্রশংসা করব না, কারণ আজ সব ভাষা কম পড়ে যাবে তোমার ব্যাখ্যা দিতে। তোমার চোখে আমি এমনিতেই সুন্দর, ভালো না লাগলেও তুমি অপসরি বলবে। হ্যাঁ, আমার ভালোবাসাটা সবসময় থাকতে হবে, তাই কারণ ভালোবাসার মানুষ কখনো অসুন্দর হয় না। ঈশা মুস্কি হাসল। আজ এই রাতটি দিব্য আর ঈশার। দিব্য আজ ঈশাকে খুব ভালোবাসবে। ভালোবাসার সাগরে ডুবে গেলেও দিব্যর কোনো আপত্তি নেই। দিব্য ঈশার অপেক্ষার সমাপ্তি হলো আজ। তাদের ভালোবাসার শেষ সমাপ্তি হলো আজ রাতে। এই সমাপ্তির পর শুরু হবে নতুন ভালোবাসার গল্প, যেখানে অতীতের কোনো ছায়া নেই, সুখের কোনো সীমা নেই। এখানে শুধু ভালোবাসার মুখ্য, বাদবাকি সব সূক্ষ্ম। ভার্সিটিতে যাওয়ার জন্য আয়নার সামনে দাঁড়িয়ে চোখে কাজল দিচ্ছিল রিধি। নতুন নতুন অনেক বন্ধু বান্ধবী জুটিয়েছে সে। তাদের সাথে আড্ডা দিতে খুবই ভালো লাগে তার। ক্লাস না থাকলেও চলে যায় ক্যাম্পাসে। মাঝে মাঝে ক্যাম্পাসের ইটের রাস্তা দিয়ে দিয়া আর রিধি খালি পায়ে হাঁটে, গল্প করে। অনেক ভালোই কাটছে রিধির দিন। এখন আর রিধির জীবনে কোনো কষ্ট নেই, কারণ রক্তিমের সাথে সব কিছু ঠিক হয়ে গিয়েছে। তাই তো রিধির মনে এত আনন্দ। মন থেকে খুশি থাকলেও মানুষের মুখের চাকচিক্য বেড়ে যায়। রিধিরও মন এখন চাকচিক্যময়। রিধি আর রক্তিমের জীবনে এসেছে নতুন প্রেমের অধ্যায়। তাদের এই নতুন প্রেমের গল্প শুরু হয় 2 সপ্তাহ আগে। রক্তিম 3 মাস পর যখন দেশে এসেছিল তখন। 2 সপ্তাহ আগে রক্তিম দেশে আসার পর থেকে রিধি রুম বন্ধ করে বসে থাকতো। রক্তিমের সামনে আসতো না। একদিন রাতে রিধি পানি খাওয়ার জন্য রুম থেকে বের হয় পা টিপে টিপে। রক্তিম সুযোগ খুঁজছিল রিধির সাথে কথা বলার। সে সবসময় নজর রাখত রিধির ওপর, আর সুযোগ পেয়েও যায়। রিধির রুমে এসে দরজা বন্ধ করে দিয়ে ঘাড় ফিরিয়ে রক্তিমকে দেখল। রিধি যেইমাত্র ভয়ে চিৎকার করবে, রক্তিম তাড়াতাড়ি তার হাত দিয়ে রিধির মুখ চেপে রিধির ওপরে ঝুঁকে দাঁড়ায়। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে রিধির। কয়েক সেকেন্ডের জন্য ঘরের মধ্যে চলে যায় রিধি রক্তিম। রিধির হুঁশ আসলে রক্তিম থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু রক্তিম রিধিকে শক্ত করে চেপে ধরে দরজার সাথে। বহু দিন পর রিধিকে কাছে পেয়েছে রক্তিম। এত সহজে ছেড়ে দেবে না সে। রিধি উপায় না পেয়ে রক্তিমের হাতে কামড় দেয়। আহ রিধি, লেগেছে খুব। লাগুক, খুনি একটা।
আমি এখন বাবা মাকে ডেকে বলবো আপনি আমার শ্বাসরোধ করে হত্যা করার চেষ্টা করেছেন। আপনার উপর মামলা করব আমি। রক্তিম রিধির কপালে কপাল ঠেকিয়ে বলল। আর কি করবে? রিধি কথা বলার ভাষা হারিয়ে ফেলল। কি বলবে মাথায় আসছে না, মাথাটা একেবারে ফাঁকা ফাঁকা লাগছে। রক্তিম রিধিকে ছেড়ে মাথায় একটা ঠুকা দেয়। এত রাগ আমার রিধির? আমার রিধি কি? আমি আপনার রিধি না। কার রিধি তাহলে? কারণ না, এখন যান নিজের রুমে। কেন বিরক্ত করছেন আপনি আমায়? অদিতি আপু নেই তাই? অদিতির সাথে আমার কিছু নেই রিধি। যা বোঝার বুঝেছি আমি। প্লিজ আমার আবেগ নিয়ে খেলবেন না, আমি কোনো খেলনা না। তোমার সাথে কি আমি খেলতে পারি? আই লাভ ইউ রিধি, অনেক ভালোবাসি তোমাকে। রিধি রক্তিমের সামন থেকে সরে যায়। মিথ্যে কথা, পটানোর চেষ্টা করবেন না আমায়। যে আগে থেকে পটে আছে তাকে নতুন করে আর কি পটাবো? আমি আপনাকে ভালোবাসি না। তোমার চোখ তো অন্য কিছু বলছে। এসব মুভির ডায়লগ আমার সামনে বলবেন না একদম। জীবনটা তো এক প্রকার মুভি, কখনো কষ্ট কখনো খুশি। হয়েছে আপনার, এখন যান, ঘুম পাচ্ছে আমার। সত্যি ভালোবাসি। আমি এতদিন অভিনয় করেছিলাম যাতে তুমি বুঝতে পারো আমার প্রতি তোমার অব্যক্ত অনুভূতিগুলো। আমি জানতাম আমাকে কারোর সাথে দেখলেই তুমি ঠিক তেমন কষ্ট পাবে যেমনটা আমি পেয়েছিলাম। তুমি যখন রাজ্যে ইফতির সাথে কথা বলতে, তখন মিথ্যে বলে ইফতির সাথে দেখা করতে যেতে, অনেক কষ্ট পেয়েছিলাম ওই দিন, যেদিন তুমি চুলগুলো কেটে ছোট করে ফেলেছিলে। এটা জানার পরও যে তোমার লম্বা চুলগুলো আমার নেশা, তোমাকে বলেছিলাম আমি। তারপরও একটা মেয়ে যাকে আমি ভালোবাসি না, সে আমার জন্য নিজেকে সাজায়, আর তুমি অন্যের জন্য নিজেকে রাঙাও। অনেক বলেছিলাম তোমাকে শাড়ি পরতে, কখনো পরে আমার সামনে এসে দাঁড়াওনি। আর ইফতির জন্য তুমি শাড়ি পরেছিলে। অনেক কষ্ট পেয়েছিলাম রিধি, যখন তুমি আমার অনুভূতিগুলো হাসি তামাশা উড়িয়ে দিয়েছিলে। আমাকে কষ্ট দেওয়ার জন্য প্রতিদিন একটা না একটা প্ল্যান থাকতো তোমার মাথায়। দিয়ার সাথে হাসাহাসি করতে আমাকে নিয়ে। আমাকে তোমার ইমোশনাল কান্নায় ফাঁসিয়ে ফেলার পর রিধি অবাক হয়ে তাকালো রক্তিমের দিকে। আপনি কিভাবে জানলেন? রিধি, আমার নজর সবসময় তোমার উপর থাকে। রিধির চোখ ছলছল করে উঠল। এত কষ্ট দিয়েছে সে রক্তিমকে। রক্তিম যে কষ্ট দিয়েছে এর চেয়ে বেশি তো সে নিজেই দিয়েছিল। হ্যাঁ, রক্তিমের ভালোবাসা নিয়ে অনেক তামাশা করেছিল সে, কিন্তু এখন সে নিজেও সেই ভালোবাসায় ধরা দিয়েছে। এখন বুঝতে পারছে অনুভূতি নিয়ে তামাশা করলে কত কষ্ট হয়। আজ বুঝেছে সে ভালোবাসার মানুষ যখন দূরে সরিয়ে দেয় মন কিভাবে ভাঙে। এ এক অদ্ভুত অদৃশ্য যন্ত্রণা। রিধির অশ্রু ঢলে পড়ল চোখের পাতা বন্ধ করার সাথে সাথেই। সরি রক্তিম, আমি আপনাকে কষ্ট দিয়েছি অনেক। রিধি, একদম কাঁদবে না। আমার রিধিটা কাঁদলে আমার ভালো লাগে না। রিধি চোখ মুছে ফেলল। তার মানে আপনি আমায় ভালোবাসেন? হ্যাঁ, অনেক ভালোবাসে। ভালো হয়েছে। যান এখন বের হয়ে যান, ঘুমোবো আমি। রাক্ষসী? কি বললেন আবার? আমি রাক্ষসী? এত বড় কথা! আরে আরে, আমি রাক্ষস হলে তুমি তো রাক্ষসী হবে। রাক্ষসীর বউ তো রাক্ষসী হয়। আপনি হচ্ছেন টিকটিকির লেজ, ডাস্টবিনের পলিথিন। রক্তিম হেসে বলল। আমি টিকটিকির লেজ হলে তুমিও টিকটিকি, কারণ টিকটিকির লেজ যখন টিকটিকি থেকে আলাদা হয়ে যায় তখনই লেজটা লাফায়। তোমার থেকে আলাদা হলে আমি এইভাবে লাফাবো, আর লাফিয়ে লাফিয়ে তোমার কাছে চলে আসবো। আর ডাস্টবিনে পলিথিন যদি হই তাহলে তুমি হচ্ছে আবর্জনা, কারণ আবর্জনাহীন পলিথিনকে তো আর ডাস্টবিনে পলিথিন বলে না। আপনি আমাকে এত বড় বড় কথা বললেন। আরে লক্ষ্মীটি, যেখানে আমি সেখানেই তুমি, এটি তো ভালোবাসার বাণী। এখন তুমি আমি আলাদা থাকলে যদি কেউ এসে পড়ে আমাদের মাঝে, তাই এখন থেকে আমাদের পাশাপাশি থাকতে হবে, বুঝছো? রিধি ভেংচি দিয়ে বলল। আপনি ভালোবাসেন না আমায়? বাসি তো। এভাবে কেউ বলে সুন্দর হয়নি। মুভিতে দেখেনি কিভাবে প্রপোজ করে? ওইটা তো মুভি, ওভাবে কি হয়? রিধি কোমরে হাত দিয়ে বলল। কিছুক্ষণ আগে কেউ একজন বলেছিল জীবনটা এক প্রকার মুভি। ও হ্যাঁ। রক্তিম হাঁটু গেড়ে বসে রিধির হাত দুটি নিজের হাতের মধ্যে নিয়ে বলল। রিধি, তুমি কি রাক্ষসী রাজ্যের রাক্ষসী হবে? রিধি হেসে দিল, মাথা নেড়ে বলল। হ্যাঁ, খুশি খুশি হব। রক্তিমের হাতে গোলাপ ফুল ছিল না, তাই সে রিধির হাতে তার পকেটে থাকা রুমালটি বেঁধে দিল। ফুল তো শুকিয়ে যাবে, কিন্তু রুমালটি থেকে আমার স্পর্শ হারাবে না। ফুল তো বাইরের জিনিস, অনেকে এটি স্পর্শ করে,
অনেকের কাছে একই রঙের গোলাপ থাকে, এই রুমালটি কিন্তু তোমার রক্তিমের। এখানে অন্য কারো স্পর্শ নেই। রিধি চোখ ছোট করে বলল। রুমালটি যে বুয়া ধুয়েছিল একদিন। রক্তিম মাথায় হাত দিয়ে বলল। তোমার কি সমস্যা রিধি? পানি ঢেলে দিলে তো, এখন আবার রোমান্টিকতা? রিধি দাঁত বের করে হেসে দিল, তারপর কান ধরে বলল।